আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমরা ক্লাস স্টার্ট করব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে রকেটের গতি। তো রকেটের গতিটা হচ্ছে আমাদের গত দিনের টপিক্সের সাথে রিলেটেড একটা টপিক্স, নিউটনের সূত্র সংক্রান্ত। আর এরপর আমরা ঘূর্ণন গতিতে এক্সট্রা কিছু জিনিস জানবো, যে আমাদের জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ, এই দুইটা জিনিস আজকে আমরা শিখবো। আর টাইম পাইলে আমরা সাথে জড়তার ভ্রামকের জন্য কিছু উপপাদ্য আছে, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য নামে, ওই উপপাদ্যগুলো আমরা আজকে পড়বো, বুঝাই দিব। তো তোমরা একটু প্রথমেই তোমরা যারা আমাদের রেগুলার ক্লাস করো ওদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারা ইজিলি খুঁজে পেতে পারে ক্লাসটা। তার ফাঁকে আমরা বোর্ডে কিছু লেখাটেখা শুরু করি। ওকে, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে রকেটের গতি। তো আমি রকেট আঁকি, রকেট আঁকতে আঁকতে বাকিরা জয়েন করে নেক। আমি রকেট আঁকতে আঁকতে বাকিরা যাতে জয়েন করে নেয়। রকেট আঁকাটা একটু টাফ, এত এত বেশি টাফও না, টেকনিক্যালি আঁকা হবে। হয়েছে না? আশা করি হচ্ছে। খারাপ না, মোটামুটি চলে না? এটা হচ্ছে রকেটের গতি। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের ক্লাস শুরু করি। তো তার আগে তোমরা এখন যারা যারা এখনো জয়েন করো ওদের একটু মেনশন করে দাও, যাতে কুইকলি জয়েন করতে পারে, না মিস করলে ঝামেলা। ওকে, আমরা বোঝানোর আগে এখানে কিছু রাশি লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এই টপিকসটা নিয়ে অনেকে অনেক বেশি ঝামেলায় পড়ে। আমরা অন্যরা জয়েন করার আগে আগে আমরা কিছু কথা লিখে দিই।
আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসে প্রথম টপিক হচ্ছে এটার পর হচ্ছে আমাদের সব কিছু আমরা ভুলে যাব, নতুন টপিক্সে যাব। মানে হচ্ছে তখন আমরা ঘূর্ণানুগতিতে যাব। ভুলে যাব মিনস হচ্ছে মানে আজকের জন্য আমাদের এগুলো আর লাগবে না, শুধু এটা পড়লে আমাদের ওই যে প্রথম পার্টটা শেষ, দেন আমরা সেকেন্ড পার্টে শিফট করব। সেকেন্ড পার্টটা হচ্ছে ঘূর্ণানুগতি সংক্রান্ত, খুবই মজাদার জিনিস। তবে আমরা অনেকের কাছে এগুলো খুবই ঝামেলাদায়ক মনে হয়, বাট আশা করি আমাদের কাছে ঝামেলা হবে না, আমরা টেকনিক্যালি পড়াবো জিনিসগুলো। তো একটু খেয়াল করে দেখি। প্রথমে আমাদের কাজ হচ্ছে ভাই রকেটের যে গতি, এই রকেটের গতিটা নিয়ে আমরা আলোচনা করব। তো রকেটের গতির ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাইয়া, রকেটের গতির ক্ষেত্রে এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কি মেনে চলে? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এখন এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখি ভাইয়া, ভরবেগকে আমরা বলি ভাইয়া ভরবেগ পি ইকুয়ালস টু হচ্ছে ভর এম ইন্টু বেগ ভি। তাহলে আমরা জানি এই ভরবেগটা আমার কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে ভাইয়া কোন একটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে ভাইয়া কোন একটা বস্তুর ব্যাগের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের এটাকে আমরা বলতেছি ভরবেগ। তাহলে ভরবেগ হচ্ছে ভর এবং ব্যাগের গুণফল। তাহলে আমরা একটা কথা বলতে পারি না ভরবেগটা ভর এবং ব্যাগের উপর ডিপেন্ড করে। এখন একটু ভালো করে খেয়াল করো, ভরবেগ যদি ভর এবং ব্যাগের উপর নির্ভর করে, তাহলে তোমরা একটু আমাকে জানাও তো কোন একটা বস্তুর ভরবেগ কয়ভাবে পরিবর্তন করা যায়? কি কি পরিবর্তন করলে মানে কোন একটা বস্তুর তার ভরবেগ কিভাবে পরিবর্তন হবে? যে আমাদের কি পরিবর্তন করলে ভরবেগ পরিবর্তন করা সম্ভব? আমি কিন্তু বলছি সম্ভব, অসম্ভব কিছু বলবে না, সম্ভব এমন কিছু বলো। তাহলে আমাদের ভরবেগ কয়ভাবে পরিবর্তন করা যায় তোমরা বলো। কোন একটা বস্তুর ভরবেগ আমরা কয়ভাবে পরিবর্তন করতে পারি? ওকে, তাহলে তাহলে আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, যদি কখনো আমরা এখানকার এই ব্যাগটাকে যদি পরিবর্তন করে দিতে পারি, অর্থাৎ কোনো একটা বস্তুর ব্যাগ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু ভরবেগ পরিবর্তন হয়। আবার একইভাবে কোনো একটা বস্তুর ভর যদি পরিবর্তন হয় তাও কিন্তু ভরবেগ পরিবর্তন হয়। এখন আমরা এতদিন যেগুলো পড়ছিলাম সেই ক্ষেত্রে আমার ছিল হচ্ছে এরকম, কোনো একটা বস্তু তার ভর ফিক্সড, যেমন আমার ভর ফিক্সড, এই ফিক্সড ভরের বস্তু দৌড়াচ্ছি। এখন আমি যত বেশি বেগে দৌড়াবো আমার ভরবেগ তত বেশি, কারণ আমার ভর ফিক্সড, ব্যাগটা আমার পরিবর্তন হচ্ছে। তো আমি ব্যাগ যত বেশি দিব ভরবেগ তত বেশি, ব্যাগ যত কম দিব ভরবেগ তত কম। এখন আমার কথা হচ্ছে রকেটের ক্ষেত্রে কি হয় দেখো, রকেটের ক্ষেত্রে হচ্ছে রকেটটা একটা ধ্রুব বেগে চলে। রকেট কি বেগে চলে? ধ্রুব বেগে চলে। ধ্রুব বেগে চলে বলতেছি, আমাদের রকেট হচ্ছে একটা রকেট সাধারণত সমতরণে চলে। এখন রকেট যে সমতরণে চলে তার মধ্য থেকে জ্বালানিগুলো যে নির্গত হয় এগুলো হচ্ছে ধ্রুব বেগে নির্গত হয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এই যে রকেটের ভরটা, এই যে পুরা রকেট, এই রকেটের যে ভর, একটু ভালো করে খেয়াল করো, এই রকেটের ভর বলতে আমরা কি বুঝতেছি? রকেটের জ্বালানি সহ ভর না? এই একটু ভালো করে খেয়াল করো তো, রকেটের ভর বলতে আমরা কি বুঝি? রকেটের ভর বলতে কিন্তু জ্বালানি সহ রকেটের ভর বুঝি, তাই না? জ্বালানি সহ রকেটের ভরটাকে আমরা বুঝতেছি পুরা রকেটের ভর, কারণ জ্বালানিগুলো রকেটের ভিতরেই আছে। এখন আমাদের কি হয় দেখো, আমাদের এখানে পিছনের দিকে সিলিন্ডার আছে, সিলিন্ডার থেকে আমার জ্বালানিগুলো নির্গত হচ্ছে। এই জ্বালানি যখন এদিকে নির্গত হয়, জ্বালানি কিন্তু এদিকে নির্গত হচ্ছে, এইদিকে আমার জ্বালানি নির্গত হচ্ছে, আমার যে জ্বালানি গ্যাসগুলো নিচের দিকে নির্গমন হচ্ছে। তাহলে আমরা এই যে গ্যাসগুলো নির্গমন হচ্ছে তাদের নিশ্চয়ই ভর আছে, তারা একটা নির্দিষ্ট ব্যাগে নির্গত হয়। এই জ্বালানিগুলা কত ব্যাগে নির্গত হচ্ছে ওই ব্যাগটাকে আমরা বলি হচ্ছে বি হচ্ছে জ্বালানির নির্গমন ব্যাগ। এই জ্বালানির নির্গমন ব্যাগটা কোন দিকে? নিচের দিকে। কারণ রকেটের ক্ষেত্রে কি হয় ভাইয়া, রকেটের ক্ষেত্রে এই যে নিচের দিকে আমার জ্বালানিগুলো নির্গত হয়, যার কারণে প্রতিক্রিয়া স্বরূপ আমাদের রকেটটা উপরের দিকে গমন করে। তাহলে এই নিচের দিকে থাকে হচ্ছে জ্বালানির ভরবেগ, নিচের দিকে কি থাকে? জ্বালানির ভরবেগ। আমাদের জ্বালানির বা
আমাদের নির্গত গ্যাস বলতে পারি, কারণ সব জ্বালানি তো নির্গত হচ্ছে না, যেগুলো নির্গত হচ্ছে তাদের জন্য। তাহলে নির্গত গ্যাসের বা নির্গত জ্বালানির ভরবেগ, নির্গত গ্যাসের বা নির্গত জ্বালানির ভরবেগ। আর রকেট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে উপরের দিকে হচ্ছে রকেটের ভরবেগ, উপরের দিকে হচ্ছে কার ভরবেগ? উপরের দিকে হচ্ছে রকেটের ভরবেগ। তাহলে একটু খেয়াল করে দেখি আমার এখানে এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আসল কাহিনীটা কোন জায়গায়? এখানে দেখেন ভাইয়া, যে জিনিসটা হচ্ছে আপনার যে জ্বালানিগুলা নির্গত হচ্ছে এগুলো কিন্তু রকেট থেকে নির্গত হয়ে বাইরে চলে যাচ্ছে, নির্গত হয়ে চলে যাচ্ছে। এর মানে কি রকেটের ভরটা ক্রমানুসারে চেঞ্জ হচ্ছে না? এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে। এর মানে যত জ্বালানি নির্গত হচ্ছে ততই চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি ভরবেগটাও চেঞ্জ হচ্ছে। সিম্পল কথা না? ভরবেগটাও চেঞ্জ হচ্ছে, স্বাভাবিকভাবে বলা যায়। সিম্পল হিসাব হচ্ছে আমাদের ভরবেগটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এখন আমরা এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এটা ব্যবহার করব। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের এখানে কি হয়। আমাদের এখানে ভাইয়া এখানে যে জ্বালানিগুলো আছে এই জ্বালানিগুলো নিচের দিকে নির্গত হচ্ছে, এই জ্বালানিগুলো নিচের দিকে নির্গত হচ্ছে। আই রিপিট এগেন, এই জ্বালানিগুলো নিচের দিকে নির্গত হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এখান থেকে কি পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে? আমি ধরে নিলাম আমার এখান থেকে ডেল্টা টি সময়ে যে পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে তার ভর হচ্ছে ডেল্টা এম। তাহলে ডেল্টা টি সময়ে মানে আমার জ্বালানিগুলো আমি তো সব সময় কাউন্ট করতেছি না, নির্দিষ্ট টাইম কাউন্ট করতেছি। তাহলে আমাদের ডেল্টা টি সময়ে এই যে রকেটটা, এই রকেট থেকে ডেল্টা এম পরিমাণ জ্বালানি নির্গত হয়ে গেল। এই জ্বালানিগুলা যে বেগে নির্গত হলো তাকে আমরা বলতেছি ভি। তাহলে আমরা একটা কথা বলতে পারি না বা সিম্পল কথা, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি ডেল্টা টি সময়ে আমাদের জ্বালানির যে ভরবেগের পরিবর্তন, ওই আমাদের নির্গত গ্যাস যেটা, এই নির্গত গ্যাসের ভরবেগটা আমরা কিভাবে হিসাব করব? সিম্পল হিসাব ভাইয়া, আমাদের নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়ালস টু আমাদের ভর ইন্টু বেগ। তাহলে ভর জ্বালানি কতটুকু নির্গত হয়েছে? ডেল্টা এম পরিমাণ, বেগ হচ্ছে ভি। তাহলে আমরা ডেল্টা পি ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু ভি লিখতে পারি কিনা একটু সিম্পল খেয়াল করো। এটা আমরা কার জন্য লিখতেছি ভাই? আমরা এটা লিখতেছি হচ্ছে নির্গত জ্বালানির জন্য, নির্গত জ্বালানির জন্য। তাহলে খেয়াল করো কি পরিমাণ জ্বালানি নির্গত হলো? ডেল্টা এম পরিমাণ। একটু ভালো করে খেয়াল করো। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া আপনি জ্বালানি শুধু ডেল্টা এম কাউন্ট করছেন কেন, বাকিগুলো কি দোষ করছে? আসল কথা হচ্ছে ভাইয়া সব জ্বালানি তো এট এ টাইম নির্গত হচ্ছে না, জ্বালানিগুলো কন্টিনিউয়াসলি নির্গত হচ্ছে। যেহেতু জ্বালানিগুলো কন্টিনিউয়াসলি নির্গত হচ্ছে আমাকে অল্প একটা সময় কাউন্ট করতে হচ্ছে, আমি একটা নির্দিষ্ট জিনিসের সাপেক্ষে বিবেচনা করব। তাহলে আমি ধরে নিলাম ডেল্টা টি সময়ে ডেল্টা এম পরিমাণ জ্বালানি নির্গত হয়েছে। ওই জ্বালানিগুলা যে ব্যাগে নির্গত হচ্ছে ওই ব্যাগটা হচ্ছে বি ধ্রুব ব্যাগে নির্গত হচ্ছে। তাহলে জ্বালানি যে ব্যাগে নির্গত হচ্ছে ওই ব্যাগটা হচ্ছে বি, এবং জ্বালানির যে ভরবেগের পরিবর্তন, আমাদের ভরের পরিবর্তন মানে এক কথায় বরের পরিবর্তন মানে কি? বরের পরিবর্তন মানে কি? এই পরিমাণ জ্বালানি এখান থেকে চলে গেল। মনে করো আগে 3000 কেজি জ্বালানি ছিল, 3 মিনিটে মনে করো 1000 কেজি জ্বালানি চলে গেছে। তাহলে আমাদের এই ডেল্টা এম এর মান হচ্ছে 1000 কেজি। 1000 কেজি জ্বালানি এখান থেকে নষ্ট হয়ে গেছে, চলে গেল। ওই 1000 কেজি জ্বালানি অর্থাৎ ডেল্টা এম পরিমাণ জ্বালানির জন্য ওই জ্বালানির ভেগ দ্বারা গুণ করলে নিশ্চয়ই ভরবেগ পাওয়া যাবে। আগে আমাকে বলো এই কথাটা আমরা বুঝছি কিনা, এই কথাটা আমরা বুঝছি কিনা যে আমাদের রকেট থেকে জ্বালানি নির্গত হচ্ছে, যেই জ্বালানিগুলা রকেট থেকে নির্গত হচ্ছে তারা বি ব্যাগে নির্গত হচ্ছে। আমি ধরে নিলাম একটা নির্দিষ্ট সময় ডেল্টা টি সময়ে, অর্থাৎ যে সময়টাতে আমরা এক্সপেরিমেন্ট করব, ডেল্টা টি সময়ে এখান থেকে যে পরিমাণ জ্বালানি নির্গত হলো তার নাম হচ্ছে ডেল্টা এম। তাহলে যে জ্বালানিগুলো নির্গত হয়ে গেল ওই নির্গত জ্বালানির সাথে তার নির্গত জ্বালানির ব্যাগকে গুণ করলে নিশ্চয়ই আমরা নির্গত জ্বালানির ভরবেগ পেয়ে যাব। তাহলে আমরা নির্গত জ্বালানির ভরবেগ পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে নির্গত জ্বালানির ভরবেগ পেয়ে গেলাম।
কথাগুলো এখানে প্রত্যেকটা কথা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা কথা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, একজনের প্রশ্ন করলো গ্যাসেরও ভরবেগ লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। এদের কি ভর নাই? জ্বালানির কি ভর নাই? অবশ্যই আছে। তুমি একটা গ্যাসের সিলিন্ডার তুমি একবারে নতুন কিনে দেখিও তো, আর ওইটা যখন তোমার বাড়ি থেকে গ্যাসটা শেষ হয়ে গেছে তখন পাঠাই দিও তো, তোমার কি মনে হবে না যে তুমি একটু একবার সিম্পল, যাদের কাছে মনে হয় ভাইয়া গ্যাসের হ্যাঁ গ্যাসের ভর কম কম, কিন্তু এমন না যেটা নেগলিজিবল। একটা রকেট হাজার 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 কিলোমিটার উপরে উঠবে, তার জন্য কি তোমার জ্বালানি কি অল্প স্বল্প লাগবে? প্রচুর জ্বালানি লাগবে। এত জ্বালানির চিন্তা করলে আমার প্রচুর জ্বালানি, এটা অনেক বেশি বেগে একটা রকেট যায়। রকেট কিন্তু খুব স্লো যায় না, অনেক বেগে। এর মানে জ্বালানি প্রচণ্ড বেগে জ্বালানি নির্গত হয়। সো সেখানে ভরটা খুবই কাউন্টেবল, অনেক করে আমাদের যাচ্ছে, কি পরিমাণ গ্যাস চলে যাচ্ছে, আর তুমি বলো ভর কাউন্ট করবে না, হবে না। একবারে সিম্পল একটা এক্সপেরিমেন্ট, তোমার বাসায় যদি তোমরা সিলিন্ডার গ্যাস ইউজ করো, তুমি নতুন বাজার থেকে যে সিলিন্ডারটা আনছে সেটা আলগায়ে দেখবা, এরপর যে সিলিন্ডারটা তুমি পাঠাই দিচ্ছ সেই সিলিন্ডারটা আলগায়ে দেখবা, তখন তুমি বুঝতে পারবা এদের ভর আছে কি নাই। তবে সাধারণত আমাদের গ্যাসের সিলিন্ডারগুলোতে কিন্তু গ্যাসগুলো তরল আকারে থাকে, এটা তো তোমরা সবাই জানো। তোমরা একটু নাড়াচাড়া করে দেখিও, সিলিন্ডারের ভিতরে কিন্তু এটা তরল আকারে থাকে, অর্থাৎ এদেরকে হাই প্রেশারে লিকুইড করে ফেলা হয়। এটা তোমরা কেমিস্ট্রিতে পাবা যে জিনিসটা হচ্ছে কি জানো, তোমাদের যখন তোমরা বাসায় সিলিন্ডারগুলো ইউজ করো না, এই সিলিন্ডারগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের গ্যাসগুলোকে যেসব ইন্ডাস্ট্রিতে এগুলা আমাদের ম্যানুফ্যাকচার করা হয়, যে সকল ইন্ডাস্ট্রিগুলোতে এগুলো প্যাকেটজাত করা হয়, সিলিন্ডারজাত করা হয়, ওই সকল ইন্ডাস্ট্রিতে কি করা হয়, এই গ্যাসগুলোকে খুব হাই প্রেশারে রাখা হয়। তো গ্যাসগুলোকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলে, একটা নির্দিষ্ট জায়গায় গ্যাসকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলে এগুলো লিকুইড হয়ে যায়, তরল হয়ে যায়। ওই তরল গ্যাসগুলো আমাদের সিলিন্ডারের ভিতরে ভরা হয়। এখন সিলিন্ডারের ভিতরে যখন তরল গ্যাসগুলো ভরবে, তাহলে আমাদের সিলিন্ডারের ভিতরে তরল থাকে। এখন আমাদের যখন এটা বের হওয়ার সময় এরা হচ্ছে আমাদের ইজাকুলেট করে, আমাদের সংসর্গ করে, আমাদের নির্গত করে, মানে আমাদের ড্রপলেট ফেলে। তো যখন দেখা যায় এটা গ্যাসের মতো করে সংসর্গ করে বের হয়, আরামসে চলে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভিতরে কিন্তু তরল অবস্থায় থাকে। এবং এটাও জানো তোমরা যে গ্যাসের সিলিন্ডার কিনো, গ্যাসের সিলিন্ডারে কিন্তু একটা সিলিন্ডার কিনলা, সিলিন্ডারের পুরা সিলিন্ডার কিন্তু গ্যাস থাকে না, এটা জানো? তুমি কোনো সিলিন্ডার দেখবে না যে সিলিন্ডারের যতটুকু এতটুকু গ্যাস কখনো থাকে না, গ্যাস অনেক কম থাকে। মানে তোমার সিলিন্ডারের সাইজ যতটুকু তার থেকে আরও কিছু নিচে আমার কি থাকে, আমাদের গ্যাসগুলো থাকে। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কি চোরামি করতেছে? না, আসলে চোরামি করতেছে না, এটার আমাদের কারণ আছে। আচ্ছা বলি না, একটু করে কেমিস্ট্রি পড়ে, সমস্যা তো নাই। তো কারণটা কি আমি বলি, এটা ইন্টারেস্টিং, রিয়েল লাইফ জিনিস জানতে তো ইন্টারেস্টিং। কেমিস্ট্রি ফিজিক্স কোনো ব্যাপার না, সবগুলো হচ্ছে আমাদের যে সায়েন্সের জিনিস। তো এই ক্ষেত্রে আসলে হয় কি, তোমরা যখন আসলে দেখো একটা ইন্ডাস্ট্রি থেকে যখন সিলিন্ডারগুলো আমাদের বের করা হয়, সিলিন্ডারগুলো সাধারণত কিন্তু তোমার দেখো এই যে আমাদের মেটাল জাতীয়, তাই না? এদের সারফেসটা মেটাল জাতীয় সিলিন্ডারগুলো। এখন এই সিলিন্ডারগুলো যখন তোমার মনে করে একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হলো, এটা পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ছড়াই ছিটিয়ে যাচ্ছে। এখন এই সিলিন্ডারগুলো কিন্তু সিলিন্ডারের গ্যাস মানুষ শীতকালেও কিনে, গরমকালেও কিনে, সব সিজনে কিনে। এখন দেখো অত্যন্ত গরমের দিন, এই গরমের দিনে একটা সিলিন্ডার যখন তুমি সিলিন্ডারের ভিতর কিন্তু এগুলো লিকুইড, তো সিলিন্ডারটা যখন আমাদের মনে করো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে, এখন কি তোমার বাইরে রোদ নাই? জি আছে ভাই, রোদ আছে। এই রোদের কারণে কি তোমার এই যে সিলিন্ডারটা উত্তপ্ত হবে না? অবশ্যই উত্তপ্ত হবে, এটা মেটাল। আর ওই যেহেতু এটা তাপের সুপরিবাহী, তাহলে আমাদের কি হবে, ওই গ্যাসগুলোর মধ্যেও তাপগুলো যাবে। এখন অনেক বেশি গরমের ক্ষেত্রে আমার যখন তাপগুলো গ্যাসের ভিতর যায়, এবার তোমার কি মনে হয় ভিতরে লিকুইড যে গ্যাসগুলো আছে সেগুলো গরম হয়ে যাবে না? এবার আমাদের কোনো একটা তরলকে তাপ দিলে সেটা প্রসারিত হয়। সামনে সেকেন্ড ইয়ারে তাপগতিবিদ্যার মধ্যে জানবা, কোনো একটা তরলকে তাপ দিলে সেটা কি হয়, প্রসারিত হয়। 9 10 পড়ে আসছো তো, তরলকে তাপ দিলে প্রসারিত হয়। এখন ভিতরে যে সিলিন্ডারের গ্যাসগুলো আছে এগুলো প্রসারিত হবে না? এখন এই প্রসারিত হওয়ার জন্য তোমার জায়গা লাগবে না? হ্যাঁ লাগবে। এখন যদি তুমি সিলিন্ডারটা একবার বড় বড় রাখতা, গ্যাস কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। এখন যদি তুমি বরাবর রাখতা, তাহলে কি হতো, গ্রীষ্মকালে যখন এটা অনেক উত্তপ্ত হলো, এটা অনেক গরম হয়ে গেছে, গরম হয়ে যখন প্রসারিত হবে, সে পুরা পাত্রের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করবে। প্রেশারের কারণে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যেতে পারে, যেটা মারাত্মক লেভেলে দুর্ঘটনা ঘটাবে। যার কারণে কি করা হয়, সিলিন্ডারগুলো এমনভাবে ভর্তি করা হয় এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, যাতে করে মনে করো বাংলাদেশের এটা আমাদের সাপ্লাই দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশের সিজনে হাইস্ট টেম্পারেচার কত হইতে পারে। এই হাইস্ট টেম্পারেচারের জন্য যতটুকু জায়গা থাকা দরকার, মানে এগুলো সর্বোচ্চ যতটুকু প্রসারিত হইতে পারে হাইস্ট টেম্পারেচারে, তার থেকেও বেশি জায়গা খালি রাখা হয় সেফটির জন্য।
এই জন্য হচ্ছে সিলিন্ডার কখনো পুরোপুরি থাকে না, আমরা অনেকে এটা জানি না কিন্তু। ওকে, আসি আমরা আমাদের পরে চলে আসি, এখানে এগুলা আমাদের কাজ না। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি, আমার এখানে যে পরিমাণ জ্বালানি নির্গত হচ্ছে, জ্বালানির ভরটা হচ্ছে ডেল্টা এম, জ্বালানি যে ব্যাগে নির্গত হচ্ছে ভ্যাগটা হচ্ছে ভি, তাহলে ভরকে ভ্যাগ দ্বারা গুণ করলে ভরবেগ পাবো। কোয়েশ্চেন, ভাইয়া কেন জ্বালানির ভর আপনি শুধু ডেল্টা এম কাউন্ট করলেন, বাকিগুলো কেন কাউন্ট করলেন না? কারণ আমি যে পরিমাণ কাউন্ট করছি, যারা নির্গত হচ্ছে তাদেরকে কাউন্ট করছি, কন্টিনিউয়াসলি তো নির্গত হইতেই আছে। আমি একটা নির্দিষ্ট সময়, মনে করো আমি 5 সেকেন্ড হিসাব করলাম, আমি 5 সেকেন্ড ধরে আমি সব কিছু ক্যালকুলেশন করব, ওই সময়ে যে পরিমাণ গ্যাস নির্গত হয়েছে, আর ওইটা তো একটা নির্দিষ্ট ব্যাগে নির্গত হচ্ছে, তাহলে ওই গ্যাসের ভরকে যারা নির্গত হইলো তাকে তার ব্যাগ দ্বারা গুণ করলে আমরা ভরবেগটা পেয়ে যাব। এই যে আমরা এখানে একটা নির্গত গ্যাসের ভরবেগ পাইলাম, এটা কোন দিকে? এই দিকে না এদিকে। এবার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে? এই দিকে টোটাল যে পরিমাণ ভরবেগ আছে, নিশ্চয়ই বিপরীত দিকেও সেম পরিমাণ টোটাল ভরবেগ থাকতে হবে। কেন? ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, না হয় এটা সংরক্ষণশীলতা নীতি মেনটেন করবে না। তাহলে আমাদের টোটাল ভরবেগের যে আমাদের দুইটা সেম হইতে হবে না? এবার দেখো কি হচ্ছে এখন, যার কারণে এরা যখন নিচের দিকে যাচ্ছে, অনেক বেশি বেগে যাচ্ছে, ওরা তখন আমাদের যে রকেটটা, এই রকেটটাকে উপরের দিকে এফ বলে ধাক্কা দিবে। এই কি দিবে? ধাক্কা দিবে। কি দিবে? ধাক্কা দিবে। এখন আমাদের রকেটটাকে যখন উপরের দিকে এফ বলে ধাক্কা দিল, তখন একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, তোমাদেরকে এটা পড়েছিলাম না ভাইয়া, এফ ইকুয়ালস টু ডিপি ডিটি, মনে আছে কি না? ভরবেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বল পাওয়া যায়, মনে আছে কি না? আছে। একইভাবে ভরবেগের পরিবর্তন হার মানে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকেও আমরা এফ বলতে পারি। পারি কি না? যে ভাই পারি। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা বলতে পারি ডেল্টা পি ইকুয়ালস টু হচ্ছে এফ ডেল্টা টি। এর মানে আমরা এটা বলতে পারি আমাদের ভরবেগকে আমরা এফ ডেল্টা টি দিয়ে আমাদের মেজারমেন্ট করতে পারি। এখন তুমি বলতে পারো ভাই, একটু আগে যে আপনি ডেল্টা এম নিলেন, তার সাথে ডেল্টা টি কেন নিলেন? কারণ এখানে ক্যালকুলেশন করার সময় আমি ওই ডেল্টা টি হিসাব করব, কারণ ওই সময়ে কি পরিমাণ ধাক্কা দিল। তাহলে আমাদের ধাক্কা দিল এফ পরিমাণ, তাহলে আমরা বলতে পারবো রকেটের ভরবেগ। রকেটের ভরবেগটা কত হবে? ভাই সিম্পল, রকেটের ভরবেগ ডেল্টা পি ইকুয়ালস টু হবে এই সময়ে, যে সময়ে তোমার ডেল্টা এম পরিমাণ জ্বালানি নির্গত হয়েছে, ওই সময়ে ওই জ্বালানির কারণে রকেট কি পরিমাণ ধাক্কা এনজয় করছে। তো রকেট যে পরিমাণ ধাক্কাটা এনজয় করে, এই অনেকে বলে এনজয় করবে কেন? আরে ভাই, তোমার যদি কেউ আকাশে উড়ে, তোমার কাছে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। রকেটও বিনা পরিশ্রমে আকাশে উঠতেছে, তার কাছে ভালো লাগবে না? ওই কেন রকেট এক পরিমাণ ধাক্কাকে এনজয় করতেছে। ওকে, দেখবে ছোটো বাচ্চাদেরকে এইভাবে যখন উপরের দিকে থ্রো করবা, ওরা কিন্তু এনজয় করবে, ধাক্কা মারলা, এরপর কিছুক্ষণ পর ধরে রাখলে আবার কান্না করবে, ধাক্কা মারলা, মানে হচ্ছে ছোটো বাচ্চাদের কাজ। কেন? কারণ বিনা পরিশ্রম উঠতে পারলে হুদেই আমাদের না উড়ার কি দরকার। ওই কারণে ছোটো বাচ্চাদেরকে যতই উড়াবা ততই উড়বে, যতই উড়াবা ততই উড়বে। ওই কারণে এই ভুল করিও না, পরে দেখবে যা রাখতে পারবা না। এটা হচ্ছে সিম্পল কাজ করবা, মানে জেনে রাখতে হবে জিনিসগুলা। বিনা পরিশ্রমে আকাশে উঠতে পারলে আমিও তো উড়বো ভাই, উড়বো না কেন? তা দেখো, তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে রকেট যে পরিমাণ ধাক্কা এনজয় করতেছে, এই পরিমাণ ধাক্কা কিন্তু রকেট এনজয় করতেছে। এই ধাক্কাটা কত সময়ে? ডেল্টা ডি সময়ে। এই ডেল্টা ডি সময়ে কি হয়েছিল? ডেল্টা এম পরিমাণ জ্বালানি নির্গত হয়েছিল। কত বেগে নির্গত হয়েছিল? বি বেগে নির্গত হয়েছিল। এই বি বেগে ডেল্টা এম পরিমাণ জ্বালানি ডেল্টা ডি সময়ে নির্গত হওয়ার কারণে ডেল্টা ডি সময়ে আমার রকেট এই পরিমাণ ভরবেগ প্রাপ্ত হলো। এর মানে এটা হচ্ছে এফ ডেল্টা টি। এই কথাটা বুঝছি কিনা বলো? এই কথাটা বুঝছি কিনা বলো? এই কথাটা বুঝছি কিনা বলো? আরে সব কিছুর ব্যাখ্যা আছে, খালি বুঝতে হবে, বুঝো না? ব্যাখ্যা আছে, সব কিছুর ব্যাখ্যা আছে। সায়েন্স জিনিসটা ফিল করতে হবে। মজায় শিখবো, কষ্ট না। ওকে, বুঝছি কি না? ওকে, তো তাহলে তো হিসাব হয়ে গেল। আমরা এটা মুছে দিই। হ্যাঁ, এটা তোমার বইতে লেখা নাই, বইতে ডাইরেক্ট এটা লিখে ফেলছে, কিন্তু আমাকে অনেকে হয়তো কোয়েশ্চেন করবে বা এটা কীভাবে আসছে, ওই কারণে আমি দেখাই দিলাম। হ্যাঁ, তোমরা কোয়েশ্চেন করার আগে আমি দেখাই দিলাম। তো তোমরা নোট ডাউন করার সময় এটা সহ নোট ডাউন করো, পরে না হয় ভুলে যাবা।
তো এবার আসি, তাহলে আমরা এখানে দেখতেছি ভাইয়া এই দুইটা ভরবেগ তো সেম হইতে হবে, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, তাহলে সেম হইতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি ভাইয়া, সিম্পল। এই যে ডেল্টা পি এর মান যা, ডেল্টা পি এর মান তা, তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি ভাইয়া এটা আর এটা সেম। তাহলে এফ ডেল্টা টি যে কথা ভাইয়া, ডেল্টা এম ইন্টু ভিও কি সেম কথা। এখান থেকে আমরা বলতে পারবো এফটা বের করতে পারি, এফ ইকুয়ালটা আমরা বলতে পারি ভাইয়া ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, সেই খেয়ালটা কি, সেই খেয়ালটা হলো ভাইয়া আমাদের এখানে যে আমরা বলতেছি ডেল্টা এম ডিভাইড বাই ডেল্টা টি, এই কথাটার মিনিং কি দেখো তো, আমি বলি যে বুঝো কিনা। ডেল্টা টি সময়ে জ্বালানি নির্গত হলো ডেল্টা এম পরিমাণ, তাহলে একক সময়ে জ্বালানি নির্গত হলো ডেল্টা এম ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে আমরা এই জিনিসটাকে কি বলবো, একক সময়ে যেটা নির্গত হয় তাকে আমরা বলি হার, তাহলে আমরা এটাকে বলি জ্বালানি নির্গমনের হার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, জ্বালানি নির্গমনের হার, জ্বালানি নির্গমনের হার বলা যায় কিনা, বলা যায় কিনা, জ্বালানি নির্গমনের হার। তাহলে আমরা এখান থেকে দেখো আমাদের সূত্র হচ্ছে এটাই, সূত্র হচ্ছে এটাই, রকেটের উপর যে পরিমাণ ধাক্কা রকেট অনুভব করে বা এনজয় করে, সেই ধাক্কাটা এফ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এম ডেল্টা টি, ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। তাহলে আমরা এভাবে বলতে পারি। আবার আমরা যদি চাই যে ভাইয়া আমরা রকেটের ত্বরণ বের করব, যেহেতু রকেটকে আমার জ্বালানিগুলো কন্টিনিউয়াসলি একটা ধাক্কা দিচ্ছে, মানে একটা বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করলে তার ত্বরণ থাকবে কি থাকবে না, অবশ্যই থাকবে। এই রকেটের ত্বরণ এই ইকুয়ালটা আমরা বলতে পারি এফ ডিভাইডেড বাই, দেখো এই ধাক্কাটা কার উপর, রকেটের উপর, এই রকেটের উপর ধাক্কা ডিভাইডেড বাই কার ভর হইতে হবে, রকেটের ভর হইতে হবে, রকেটের ভর। এই বড় হাতের এম মান হচ্ছে রকেটের ভর। এখন কথা আছে, রকেটের ভর মানে কি, পুরা রকেটের ভর না, এর মানে সেখানে জ্বালানিও কিন্তু আছে, যে জ্বালানিগুলো এখনো পুরে নাই, যে জ্বালানিগুলো এখনো নির্গত হয় নাই, তারা রকেটের ভিতরেই আছে, রকেট তো আর তাদেরকে ফেলে চলে যেতে পারবে না, না। তাহলে আমার এই এমটা হচ্ছে কি, এই এমটা হচ্ছে রকেটের টোটাল ভরটা। এখন এই ভরটা কি ফিক্সড না, যেহেতু কন্টিনিউয়াসলি জ্বালানি নির্গত হচ্ছে, ওই কারণে কন্টিনিউয়াসলি রকেটের ভরটাও কিন্তু কমতেছে, কারণ রকেটের ভরের মধ্যে জ্বালানিটা ইনক্লুডেড, যে জ্বালানিগুলো এখন নির্গত হয়নি। ওই কারণে দেখো আমরা এখানে বলে দিলাম এফ মান হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা, এম মান হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের ভর, যে কোনো মুহূর্তে বলছি, কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার ভরটা পরিবর্তন হতে পারে, ওই কারণে যে কোনো মুহূর্তে রকেটের যে আমাদের ভর, সেই ভরটা এম, আর সেই ভর থেকে ত্বরণ বের করলে সেটা হচ্ছে ওই মুহূর্তের ত্বরণ, ওই কারণে ত্বরণের ক্ষেত্রে বলছি যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণ। তো তোমাকে পরীক্ষায় যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণটাই বের করতে বলতে পারে। তাহলে আমাদের এ ইকুয়ালস টু এফ বাই এম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং আমাদের এ এর একটা ফর্মুলা আছে, 1/m রাখলাম, 1/m লিখলাম, আর এফ, এফ এর মান হচ্ছে এটা ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি, এটা হচ্ছে রকেটের ত্বরণের ফর্মুলা। তাহলে একটু খেয়াল করো, রকেটের বলের ফর্মুলা, রকেটের ত্বরণের ফর্মুলা, আমরা এই দুটো পেয়ে গেলাম, রকেটের বলের ফর্মুলা, রকেটের ত্বরণের ফর্মুলা, এটা আমরা পেয়ে গেলাম। এই দেখো ডেল্টা এম মান হচ্ছে জ্বালানির ভর, কোন জ্বালানি, যে জ্বালানি নির্গত হয়েছে, কত সময়ে নির্গত হয়েছে, ডেল্টা টি সময়ে নির্গত হয়েছে। অনেক সময় তোমাকে যদি বলা হয় 3 সেকেন্ডে এত কেজি জ্বালানি নির্গত হয়েছে, তাহলে 3 সেকেন্ডে হচ্ছে এটা, জ্বালানির ভর হচ্ছে এটা। আর বলা হলো রকেট থেকে জ্বালানি নির্গমনের হার, রকেট থেকে জ্বালানি নির্গমনের হার 500 কেজি পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু নির্গমনের হার বলে দিছে। নির্গমনের হার বলা মানে হচ্ছে ডেল্টা এম ডিভাইড বাই ডেল্টা টি, তোমাকে অলরেডি বলে দিছে। সো ডেল্টা এম বাই, যদি নির্গমনের হার বলে এর মানে ডেল্টা এম বাই ডেল্টা টি দেওয়া আছে ম্যাথমেটিক্সে, আর যদি আমার জ্বালানির ভর বলে ডেল্টা এম, ওই জ্বালানিগুলো নির্গত হইতে সময় ডেল্টা টি। কথাগুলা বুঝছে কিনা বলো। আর বড় হাতের এম মানে হচ্ছে যে কোনো মুহূর্তে রকেটের এম, রকেটের ভর, যে কোনো মুহূর্তে রকেটের ভর। তোমরা আরও কিছু কোয়েশ্চেন করতো যেগুলো আমি এখনই আমরা আসবো। আগে আমার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো। এখান থেকে আর কি কোয়েশ্চেন হতে পারে, আগে আমাকে বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা। আচ্ছা, একজনে বলো রকেট কি জ্বালানিকে প্রতিক্রিয়া বল দিবে না? আরে ভাইয়া, এখানে ক্রিয়া বলটাই তো জ্বালানি, আমাদের এখানে ক্রিয়া প্রতিক্রিয়া তো জ্বালানির কারণেই তো এই বলটা সৃষ্ট।
এই জ্বালানিগুলো নির্গত না হলে তো বলটা সৃষ্টি হইতো না। এই জ্বালানি এদিকে নির্গমন হওয়ার কারণেই তো আমার এদিকে একটা কি সৃষ্টি হয়েছে, ধাক্কা সৃষ্টি হয়েছে বিপরীত দিকে। তাহলে এখন তোমাকে জানা লাগবে কি, এখন তোমাকে জানা লাগবে হচ্ছে জাস্ট এই সূত্র দুইটা, আর কিছু জানা লাগবে না। বাকিটা হচ্ছে আমাদের প্রুফ কীভাবে আসছে সেটা দেখাইলাম। তাহলে আমাদের একবার সোজা সাপটা হিসাব বলি, আমাদের রকেট থেকে যত দ্রুত জ্বালানি নির্গত হবে তত দ্রুত রকেটটা উপরের দিকে যাবে। কেন উপরের দিকে যাবে? কারণ রকেট যখন এদিকে আমার জ্বালানি নির্গমন করে, তখন বিপরীত দিকে রকেটের ভরবেগ সেম রাখার জন্য তার উপর একটা আমাদের ফোর্স ক্রিয়েট হয়, মানে জ্বালানির কারণে বিপরীত দিকে একটা ধাক্কা অনুভূত হয়। সেই ধাক্কার কারণে রকেটটা উপরের দিকে উঠে। এখন আসো, আমাদের এই বলের কারণে এখানে একটা আমাদের কি সৃষ্টি হয়, ভরবেগ সৃষ্টি হয়। আর এদিকে নিচের দিকে জ্বালানি নির্গমনের কারণে একটা ভরবেগ সৃষ্টি হয়। তো আমাদের ধরে নিলাম ডেল্টা টি সময়ে এখান থেকে জ্বালানি নির্গমন হয়েছে ডেল্টা এম পরিমাণ। তাহলে আমরা বলতে পারি জ্বালানির ভর হচ্ছে ডেল্টা এম, যে পরিমাণ জ্বালানি নির্গত হয়েছে, আর জ্বালানি যে ব্যাগে নির্গত হয় ব্যাগটা হচ্ছে বি। তাহলে ভি মানে কি, জ্বালানির ব্যাগ, বি মানে কি, জ্বালানির ব্যাগ, রকেটের ব্যাগ না কিন্তু জ্বালানির ব্যাগ। আমাদের বি মানে হচ্ছে জ্বালানির ব্যাগ, ডেল্টা এম মানে হচ্ছে জ্বালানি যে পরিমাণ নির্গত হয়েছে, আর এখানে এফ মানে হচ্ছে জ্বালানি রকেটকে যে পরিমাণ ধাক্কা দিল, আর ডেল্টা টি মানে হচ্ছে ওই জ্বালানিগুলো নির্গত হইতে যে সময় লাগলো। তাহলে আমাদের এই ভরবেগ যে কথা, এই ভরবেগও সেম কথা, উভয়টা সেম হবে সংরক্ষণশীলতা নীতির জন্য। তাহলে আমরা দুইটাকে সেম ধরলে এখান থেকে এফ বের করতে পারি। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি, এটাই আমার সূত্র। যদি বলা হয় রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা নির্ণয় করো, আর যদি বলা হয় রকেটের ত্বরণ নির্ণয় করো, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু 1 বাই এম ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। আশা করি তোমরা বুঝতে পারছো। বলো এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা, বলো। সাপায়েত আপনার রকেটের মাইলেজ বেশি না প্লেনের মাইলেজ বেশি, ওইটা আমার এখানে কোয়েশ্চেন করতেছ। এটা সাধারণত রকেটের বেশি হয়। তো ওগুলা হচ্ছে, এগুলো সব কিছু ডিপেন্ড করে আসলে, কারণ সবগুলোর কোয়ালিটি তো সেম না। ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি, কারণ হচ্ছে আমি তোমাকে সূত্রগুলো এখন সুন্দর করে সাজায় লিখে দিব, মানে সূত্রগুলো যতগুলো ফরম্যাটে লেখা যায় সবগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো, আচ্ছা, এবার অনেকে আমাকে প্রশ্ন করবে, ভাইয়া আপনার আপনি যে রকেটটার কথা বিবেচনা করতেছেন, সেই রকেটটা তো আমাদের ঊর্ধ্বমুখী, হ্যাঁ, তার ত্বরণ হচ্ছে এ। তো আমাদের যে অভিকর্ষজ ত্বরণ জি তো সবসময় নিচের দিকে কাজ করে। তো রকেটের যেহেতু একটা ভর আছে, তার উপর একটা অভিকর্ষজ ত্বরণও কাজ করবে না? জি বা অবশ্যই কাজ করবে। এখন হচ্ছে আমাদের ম্যাথ করার সময় আমরা কখনো অভিকর্ষজ ত্বরণ আসে বিবেচনা করি, কখনো নাই বিবেচনা করি, মানে এক কথায় কোনো টাইমে আমরা কাউন্ট করি, কোনো টাইমে আমরা কাউন্ট করি না। আমরা চাইলে এটাকে অভিকর্ষজ ত্বরণ জি করতে পারি, আর আমাদের অভিকর্ষজ ত্বরণ জি নাও হিসেব করতে পারি, এটা ডিপেন্ড করে। তো আমি এর কারণটা যদি তোমরা জিজ্ঞেস করো, ভাইয়া আসলে কোন কারণে আমরা অভিকর্ষজ ত্বরণটা আমরা হিসাব করি না, সাধারণত হচ্ছে, তুমি খেয়াল করো, আমরা মহাকর্ষ অভিকর্ষণ নামে একটা অধ্যায় আছে 6 নম্বর অধ্যায়, সেখানে গেলে দেখব পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে উঠবো অভিকর্ষজ ত্বরণ জি এর প্রভাব তত কমতে থাকে, মানে অভিকর্ষজ ত্বরণ উপরের দিকে আরও কি কম। তো রকেটটা তো আমার দ্রুত গতিতে উঠতে অনেক উপরে উঠে যায়, মহাশূন্য যখন যায় সেখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ নাই বললেই চলে। তাহলে যার কারণে দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মহাকর্ষ বলের সীমার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তার উপর এটা আমাদের অভিকর্ষজ ত্বরণ কাজ করে, সবসময় তো কাজ করে না। ওই কারণে জি কাউন্ট করা না করা এটা কোনো ফ্যাক্ট না। তো সাধারণত আমরা এখন আমাদেরকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা করে, ভাই কখন কাউন্ট করব, কখন আমি কাউন্ট করব না। তার আগে আমি দেখি কাউন্ট করলে সূত্র কেমন হয়, কাউন্ট না করলে সূত্র কেমন হয়। তাহলে আমরা আসি আমাদের অভিকর্ষ বলের সীমায় যদি থাকে, অভিকর্ষ বলের সীমায় থাকলে আমাদের কাউন্ট করব, না থাকলে কাউন্ট করব না। এবার আসো, আমি বলে দিব ম্যাথে কোন সময় কি করতাম, আমি বলে দিব, কারণ এগুলো নিয়ে প্রত্যেক বছর পোলাবেনের অনেক কনফিউশন হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ধরে নিলাম, তাহলে প্রথমে আমি একটু ভালো করে তোমাদেরকে এটা বক্স আকারে এঁকে দিই। দেখো,
রকেট অভিকর্ষ সীমার বাইরে, অভিকর্ষ সীমার বাইরে। ধরে নিলাম রকেট অভিকর্ষ সীমার আমাদের বাইরে আছে, রকেট আমাদের অভিকর্ষ সীমার বাইরে আছে, অথবা আমরা আমাদের অভিকর্ষ সীমার বাইরে বা অভিকর্ষ বলের সীমার বাইরে, অথবা আমরা এটা অভিকর্ষ বলটা কাউন্ট করতেছি না, হ্যাঁ, বাইরে আছে। আর অথবা আমাদের অভিকর্ষ বলের আওতামুক্ত, অথবা অভিকর্ষ বলের প্রভাবমুক্ত, অভিকর্ষ বলের প্রভাবমুক্ত। এরকম আমি ধরে নিলাম, আমি ধরলাম যে অভিকর্ষ বলের কোনো প্রভাব নেই। আর এখানে হচ্ছে আমাদের অভিকর্ষ বলের প্রভাব আছে, অভিকর্ষ বলের প্রভাব আছে, অভিকর্ষ বলের এটা কি আছে, প্রভাব আছে। এখন একটু খেয়াল করি কোন সময় আমাদের কোন ধরনের সূত্র ইউজ করব, আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে প্রথমত আসো ভাই, আমরা প্রথমে যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা। তাহলে প্রযুক্ত বল এফ, এই এফ এর ফর্মুলা হচ্ছে ভাই এফ ইকুয়ালস টু ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি। এবার যদি ভাই এরকম হয়, এটা অভিকর্ষ সীমার ভিতরে না, অভিকর্ষ সীমার বাইরে, মানে অভিকর্ষ এর প্রভাবটা আছে অভিকর্ষ সীমার ভিতরে। প্রভাব যদি থাকে তাহলে দেখো রকেটটা আমার উপরের দিকে যে পরিমাণ বলে যাচ্ছে সেই বলটা হচ্ছে উপর দিকে এফ। তাহলে অভিকর্ষ বল নিচের দিকে কি পরিমাণ বল প্রয়োগ করে, বা অভিকর্ষ ত্বরণের কারণে এমজি পরিমাণ বল কাজ করে। তাহলে এটা যে বলে যাওয়ার কথা এটার কারণে কি তার উপর প্রভাব পড়বে না, যে প্রভাব পড়বে। তাহলে যে বলে যাওয়ার কথা ওই বলে যাইতে পারবে না, বল একটু কমে যাবে। তখন আমরা বলতে পারবো এফ এর ফর্মুলা হচ্ছে এরকম, ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি, তার থেকে এমজিটা বিয়োগ করে দিব, যে আমাদের এটা অভিকর্ষ ত্বরণের মধ্যে আছে, আমাদের প্রভাব আছে। এই প্রভাব থাকার কারণে আমরা যে পরিমাণ ধাক্কার কথা বলতেছি অভিকর্ষ ত্বরণ সেই ধাক্কাটাকে প্রতিহত করার কারণে এমজি পরিমাণ বল কমে যাবে। আর যদি ত্বরণের কথা চিন্তা করলে ত্বরণ হচ্ছে ভাইয়া 1 ডিভাইডেড বাই বড় হাতের এম ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি বি, এটা হচ্ছে আমাদের ত্বরণের ফর্মুলা। আর আমাদের যদি প্রভাব থাকে তাহলে আমার ত্বরণের ফর্মুলা এ ইকুয়ালস টু 1 বাই বড় হাতের এম ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি। এটা তো প্রভাব না থাকলে, তাহলে প্রভাব না থাকলে তার ত্বরণ হচ্ছে এ, আর প্রভাব থাকলে তার নিচের দিকে ত্বরণ জি কাজ করে, তাহলে আমাদের এর থেকে জিটা বিয়োগ হবে। এটা হচ্ছে যদি প্রভাব থাকে। আর এখানে কোন রাশিটা কি সেটা তো অলরেডি আমরা বলছি। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আবার বলতেছি, সেটা হচ্ছে কি ভাইয়া, এখানে টার্মগুলো বিবেচনা করো, টার্মসগুলো কি কি খেয়াল করো। এফ মানে হচ্ছে রকেটের উপর কি পরিমাণ ধাক্কা পড়লো, ডেল্টা এম কি পরিমাণ জ্বালানি নির্গত হলো, ডেল্টা টি ওই জ্বালানি নির্গত হইতে কত সময় লাগলো। সরাসরি ডেল্টা এম বাই ডেল্টা টি এই পুরোটাকে আমরা বলি জ্বালানি নির্গমনের হার। বি মানে হচ্ছে জ্বালানি কত বেগে নির্গত হলো। এই যে একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা এটা বলতে পারি। ওকে, এরপর হচ্ছে আমাদের খেয়াল করে দেখো, এরপর আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এ মানে হচ্ছে আমাদের কি ত্বরণ, এ মানে হচ্ছে আমাদের যে ত্বরণ। আচ্ছা এখানে একটা জিনিস, সরি এমজি, এটা তো রকেটের ভর ইন্টু জি, মানে কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণটা তো পুরো রকেটের উপর কাজ করতেছে, তো রকেটের উপর কাজ করার কারণে রকেটের ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, কারণ আমরা জানি আমাদের ওজন ইকুয়ালস টু এমজি, তো আমাদের রকেটের ওজনটা প্রতিহত করবে। আর এখানে এ মানে হচ্ছে রকেটের ত্বরণ, এটা কিন্তু ঊর্ধ্বমুখী ত্বরণ, এই ত্বরণটা কিন্তু কি ঊর্ধ্বমুখী, রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ। বড় হাতের এম মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে রকেটের ভর, বি মানে হচ্ছে জ্বালানি কত বেগে নির্গত হচ্ছে সেটা। তো এখন হচ্ছে আমরা যেহেতু একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা কাজ করি, সেই কাজটা কি, অনেকে এই সূত্রগুলো একটু অন্যভাবে লেখে। এই সূত্রগুলোকে কীভাবে লেখে, অনেকে এই সূত্রটাকে এভাবে লেখে, এফ ইকুয়ালস টু ডি এম ডিটি ইন্টু ভি।
তাহলে দেখো ওই যে আমরা যেটাকে ডেল্টা এম বাই ডেল্টা টি লিখতাম তাদেরকে অনেকে ডিএম ডিটি লেখে, যে আমরা তো জানি ক্যালকুলেশনের সাহায্যে যখন যেরকম আমরা ডেল্টা বি বাই ডেল্টা টি লিখতাম তাকে আমরা ক্যালকুলেশনের সাহায্যে ডিএম ডি আমাদের ডিভি ডিটি লিখি না, ডিভি ডিটি লিখি না, লিখি। মানে আমরা একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র চিন্তা করতেছি এরর কমানোর জন্য। তো ক্ষুদ্রাতে ক্ষুদ্র চিন্তা করলে তখন এভাবে লেখা যায়। তো সূত্র যদি তুমি এভাবে লেখো কোনো সমস্যা নাই। অনেকে কনফিউজড হয়ে যায়, ভাইয়া আমার বইতে তো এভাবে আছে, মানে তপন স্যারের বইতে এভাবে দেয় না, বাট ইসেক স্যারের বইতে আবার এভাবে দিছে, মানে পড়ানোর সময় ওইভাবে পড়াইছে কিন্তু ম্যাথ করার সময় এভাবে করেছে। তোমার টেনশনের কোনো কারণ নাই। এক কথায় ডেল্টা এম বাই ডেল্টা টি যে কথা, ডিএম ডিটিও সেম কথা, হুবহু সেম কথা। ডিএম কি পরিমাণ জ্বালানি নির্গত হলো, ডিটি নির্গত হইতে কত সময় লাগলো, ডিএম ডিটি এটা মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার। একইভাবে এই সূত্রটাকে লেখা যায় এ ইকুয়ালস টু 1 বাই বড় হাতের এম ডিএম ডিটি ইন্টু ভি। সেম একইভাবে এখানে লিখতে পারবো এফ ইকুয়ালস টু ডিএম ডিটি ইন্টু ভি মাইনাস এম জি। এখান থেকে লিখতে পারবো এ ইকুয়ালস টু 1 বাই এম ডিএম ডিটি ইন্টু ভি মাইনাস জি। তুমি চাইলেই লিখতে পারবা। ওকে, এবার আসো একজন প্রশ্নগুলো হচ্ছে ভাইয়া অভিকর্ষ ত্বরণ জি তো সবসময় কাজ করে। হ্যাঁ সবসময় কাজ করে, তবে যেহেতু রকেট ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু অভিকর্ষ ত্বরণটা কমতে আসে। হ্যাঁ, এবং মহাকর্ষের সীমার বাইরে গেলে এটা একবারে নেগলিজিবল হয়ে যায়। ওই কারণে আমরা এই যে প্রভাব মুক্ত রাখি, মানে আমরা ক্যালকুলেশনের প্রভাব মুক্ত রাখি। এখন হচ্ছে তুমি তো আর এটা এখন তো তুমি তো নাসাতে যে কাজ করতেছ না যে তোমাকে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু হিসাব করতে হবে। তুমি এখানে আমাদের বাংলাদেশে বসে পড়াশোনা করতেছো ইন্টারমিডিয়েট লেভেলে। সো তোমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি ম্যাথ করার সময় কোন সময় জি বিয়োগ দিব, কোন সময় দিব না, কোন সময় আমাদের প্রভাবটা কাউন্ট করব, কোন সময় কাউন্ট করবো না, আমি সোজা সাপটা আনসার দিই। 1 নাম্বার কথা, রিটেনের ক্ষেত্রে ভালো করে আমার কথাটা শোনো, রিটেনের ক্ষেত্রে কাউন্ট করা না করা কোনো ফ্যাক্ট না। তুমি কাউন্ট করলেও স্যার তোমাকে মার্কস দিতে বাধ্য, কাউন্ট না করলেও মার্কস দিতে বাধ্য। তবে যদি সৃজনশীলের উদ্দীপক লেখার সময় ব্র্যাকেটে লিখে দিল এখানে জি ইকুয়ালস টু এত, অথবা কোয়েশ্চেনটা লেখার সময় ব্র্যাকেটে লিখে দিল জি ইকুয়ালস টু এত, এটার মানে হচ্ছে ইনডিরেক্টলি তোমাকে বলতেছে প্রভাব কাউন্ট করো। যখন স্পেশালি তোমাকে কোয়েশ্চেনের মধ্যে জিটা দিয়ে দিবে তখন অবশ্যই জি কাউন্ট করবা, আর যখন দিবে না তখন না কাউন্ট করলেও সমস্যা নাই। এবার আছে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে তুমি কাউন্ট করবা না, এটা বের করবা। এটা বের করে যদি দেখো তো আনসার মিলে নাই তখন বিয়োগ করে আনসার মিলাবা। মানে এমসিকিউর ক্ষেত্রে তো একটা দেখাইতে হবে প্রথমে, কারণ ম্যাক্সিমাম কেসে প্রভাব আমরা কাউন্ট করি না, অল্প কিছু কেসে প্রভাব কাউন্ট করি, কারণ কোয়েশ্চেনটা ওইভাবে দেওয়া হয়, বলা হয় যে প্রভাব কাউন্ট করো, অথবা ব্র্যাকেটে লেখা থাকে জি এর মানে এত, তো হোয়াট এভার এই ধরনের হিন্টস দেওয়া থাকে। তো যখন আমাদের প্রভাবের হিন্টস দেওয়া থাকে তখন প্রভাব কাউন্ট করবো, না হয় করবো না। আর এমসিকিউর ক্ষেত্রে প্রভাব কাউন্ট করা ছাড়া ম্যাথ করবো, যদি দেখি যে আনসার মিলে না তখন এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেখবো আনসার মিলে কিনা, বিয়োগ করে মিলে আনসার তাহলে কাউন্ট করছি, না করি নেই। এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক। হ্যাঁ, পরীক্ষায় তোমাকে আলাদা করে প্রভাব মুক্ত প্রভাবযুক্ত বলবে না, পরীক্ষা ডাইরেক্ট বলবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, তোমার বই থেকে দেখাই। এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করো। আমি যেহেতু কোয়েশ্চেন লেখার প্রয়োজন নাই, আমি এখান থেকে দেখাই। দেখো এই যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাযানের ভর, এটা কিন্তু শাটল মহাযানের ভর। আমাদের এই যে যানটা মানে মহাযান মানে হচ্ছে রকেটটা আর কি, রকেট বলতে পারো। রকেটের ভর হচ্ছে এত কেজি এবং জ্বালানির ভর হচ্ছে 50 কেজি। এটা হচ্ছে জ্বালানির ভর। তাহলে জ্বালানির ভর দিল, রকেটের ভর দিল, লাগলে কাউন্ট করবো, না লাগলে কাউন্ট করবো না। এবার বললো জ্বালানি এত হারে ব্যবহৃত হলো। এত হার মানে কি, জ্বালানি নির্গমনের হার, এর মানে ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান দেওয়া আছে। এবং এত সুষম দ্রুতিতে নির্গত হয়, কে নির্গত হয়, জ্বালানি। এই জ্বালানি যে বেগে নির্গত হচ্ছে সেটা হচ্ছে বি। তোমাকে জিজ্ঞেস করছে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করার জন্য, তো ধাক্কার ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু বি। এই যে বোর্ডে লেখা আছে। এখন তোমার ডেল্টা এম দেওয়া আছে, এই যে ডেল্টা এমটা দেওয়া আছে, ডেল্টা টিটা দেওয়া আছে, বিটাও দেওয়া আছে। ডেল্টা এম ডেল্টা টি আলাদা করে দেওয়া নাই, পুরোটা নির্গমনের হার বলছে। এই নির্গমনের হার মানে এটা, এই যে এত নির্গমনের হার বলছে, এত হারে ব্যবহৃত হয়। তো এত হারে জ্বালানি ব্যবহৃত হয় মানে ডেল্টা এম বাই ডেল্টা টি দেওয়া আছে, এটা বসাইলাম, অটোমেটিক আমাদের কাজ হয়ে যাবে। ওকে,
তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে কোনো হিন্টস দেওয়া নাই যে কাউন্ট করতে হবে, কাউন্ট করি নাই। আর এখানে দেখো তোমার এই যে কি বলে ভরটা কাউন্ট করা লাগে নাই, জ্বালানির ভর কাউন্ট করা লাগে, কিছু করা লাগে না। আমার সূত্রের মধ্যে যা লাগবে আমরা তা ব্যবহার করব, না লাগলে আমরা ব্যবহার করব না। আশা করি বুঝতে পারছো। অনেকে বলছিলা এক্সাম্পল দেখানোর জন্য, তো আমরা এক্সাম্পল দেখাইলাম। আসলে এটাই এক্সাম্পল, আর আসলে আহামরি এই ধরনের কোনো ম্যাথ নাই। এই যে তুমি এই সূত্রগুলো ব্যবহার করেই এই সূত্রটা ব্যবহার করলেই অটোমেটিক আনসার মিলে যাবে, এখানে ঝামেলার কোনো কিছু নাই। এই যে এবার আসে আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2015-16 সালে আসছিল। তো এখানে কি বলছে দেখো, একটি রকেট প্রথম 2 সেকেন্ড এর ভরের 1/60 অংশ হারায়। তাহলে তোমরাই বলো রকেটের ভর যা বরের 60 ভাগের 1 ভাগ হারায় মানে কি? রকেট বর কেন হারাবে? নিশ্চয়ই হারাইছে মানে কি জ্বালানিগুলো নির্গত হয়ে গেছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এর ভরের, তাহলে রকেটের ভরকে ধরলাম বড় হাতের এম, তার 60 ভাগের 1 ভাগ অংশ হারায়। তাহলে আমাদের গ্যাস রকেটের ভর এখানে ছোট হাতের এম ধরছে, আমরা বড় হাতের এম ধরতে পারি, আমরা যেহেতু বড় হাতের এম ধরছিলাম। তারপর হচ্ছে বলছে 1/60 অংশ হারায়, তাহলে যে পরিমাণ হারায় এটা মানে হচ্ছে নির্গত গ্যাসের পর ডেল্টা এম, তাহলে m/60। এবার কতক্ষণ লাগছে হারাইতে? 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার ডেল্টা টি এর মান। এবার বলছে রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ এত হলে, গতিবেগ আমার এত 3600 মিটার/সেকেন্ড হলে, তাহলে গ্যাসের নির্গমনের বেগ হচ্ছে বি, এটা হচ্ছে গ্যাস নির্গমনের বেগ বি, এত মিটার/সেকেন্ড। রকেটের ত্বরণ জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? রকেটের ত্বরণ। তো আমরা এখান থেকে সিম্পল ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারি। রকেটের ত্বরণ A = 1/m ডেল্টা m বাই ডেল্টা টি ইন্টু ভি, সব দেওয়া আছে। এবার তুমি মাইনাস জি কাউন্ট করলেও হয়, না করলেও হয়, এটা কোনো খুব একটা ব্যাপার না। তবে আমাদের এখানে আমি এমসিকিউ হলে তো তুমি এখানে মাইনাস জি কাউন্ট করো, এই যে আমাদের জি বিয়োগ দাও আর না দাও খুব একটা ফ্যাক্ট না, কোনো ঝামেলা হবে না। তবে আমাদের এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সেই জিনিসটা কি, রিটেনে আসলে তুমি কাউন্ট করা না করা এটা কোনো ব্যাপারে না। বাট আমাদের যদি দেখো যে এই ত্বরণের মানটা অনেক অনেক বেশি আসছে, তখন বিয়োগ করে দিতে পারো রিটেন। আমরা মানে সাজেস্ট করি আর কি, আসলে এটা ডিরেক্টলি যেহেতু কোয়েশ্চেনে বলে না, আমরা সাজেস্ট করি এরকম করো যে তোমার যখন ত্বরণের মানটা অনেক বেশি চলে আসছে তখন তুমি এখান থেকে জিটা বিয়োগ করো, তাহলে হয়। তো ইন জেনারেলি তুমি এটা বিয়োগ করে না করা ফ্যাক্ট না, এটা নিয়ে অনেক মতানৈক্য আছে, সবাই কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, তো তোমাকে কোয়েশ্চেনে বলে দিলে তো ভালো কথা, না বলে দিলে তুমি তোমার মতো করো, কোনো সমস্যা হবে না। আর এমসিকিউর ক্ষেত্রে যেটা করলে আনসার মিলে সেটা করব, আর রিটেনের ক্ষেত্রে আমার নিজের মতো করে করব। ওকে, কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা এভাবে করে ফেলতে পারবো। ভাই অফ টপিক, মহাশূন্যে রকেটের জ্বালানি শেষ হলে কি হবে? আসলে দেখো এখানে কাহিনী আছে। আমরা রকেট যেগুলো পাঠাই এগুলো তো বর্তমানে সোলার সিস্টেম ইউজ করা হয়, আর এটাকে আমাদের ডিরেক্টলি আমাদের স্টেশন থেকে কন্ট্রোল করা হয়, সব কিছু কন্ট্রোল করা যায়। তো যেহেতু আমরা জানি তুমি যদি রকেটের যদি এরকম হাজার হাজার বছরের জন্য যদি তুমি জ্বালানি দাও, প্রচুর জ্বালানি দেওয়া লাগবে, যার কারণে রকেটের ভরটা কিন্তু অনেক 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 বেড়ে যাবে, যেটা মোটেও সুখকর নয়। ওই কারণে যে কাজটা করা হয় রকেটের ক্ষেত্রে, ওই যে সোলার প্যানেল ইউজ করা হয়। একটা নির্দিষ্ট সময় পর এটার আমার কী করে, প্রথমে এমনিতে থাকে, একটা নির্দিষ্ট সময় পর সোলার প্যানেল খুলে যায়, মানে এখান থেকে কন্ট্রোল করা যায়, সোলার প্যানেল খুলে যায়, এরপর ওই সোলার প্যানেল থেকে এনার্জি নিয়ে সে অলওয়েজ এনার্জিগুলো ইউজ করে। হ্যাঁ, তখন আর তোমার জ্বালানিগুলোর প্রয়োজন পড়ে না, এখান থেকে এভাবে কাজ করে আর কি। তো আমাদের আলাদা করে আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, শুরুতে কিছু জ্বালানি দেওয়া হয়। তো এগুলো হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়, এগুলো হচ্ছে আমরা খুব একটা বেশি এখানে আলোচনা করব না, আমাদের যতটুকু আলোচনা করার আর কি। আর এই যাবতীয় জিনিসগুলো আসলে মেইনলি আছে কোথায়? আমাদের 6 নম্বর অধ্যায় মহাকর্ষ বিকর্ষ। আমরা স্যাটেলাইট পড়ছি না, স্যাটেলাইট সম্পর্কে তো জানি, ওই স্যাটেলাইটের বিষয়গুলো আমরা 6 নম্বর অধ্যায়ে পড়বো। 6 নম্বর অধ্যায় মহাকর্ষ বিকর্ষ, সেখানে ইভেন স্যাটেলাইট হচ্ছে ওইখানে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক্স, সাররা কোয়েশ্চেন ওইখান থেকে সবচেয়ে বেশি করে, আমরা সেগুলো পড়বো, খুবই সোজা। ওকে, তাহলে আমাদের শেষ এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা ঘূর্ণন গতির মধ্যে যাই। ঘূর্ণন গতি, ভালো কথা। এবার আমরা ঘূর্ণন গতির মধ্যে যাই।
একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের ঘূর্ণন গতির মধ্যে যখন আমরা যাব এখানে কি হয় একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা প্রথমত বলে রাখি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যখন কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, এই যে মনে করো এটা বৃত্তাকার, এই যে বৃত্তাকার পথে কোন একটা আমাদের বৃত্তাকার সেন্টারটা ঠিক মতো হয়নি। হ্যাঁ, এই যে মনে করো বৃত্তের সেন্টার, তো এটাকে আমাদের এখান থেকে মনে করো কোন একটা বস্তু যখন আমাদের বৃত্তাকার পথে আমাদের ঘুরতেছে মনে করো, এটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতি। এখন এই বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সে মনে করো এ বিন্দু থেকে সে বি বিন্দুতে চলে আসলো, তাহলে এ থেকে বিতে যে চলে আসলো তার মাঝখানে যে কোণটা প্রডিউস হলো এটাকে আমরা বলি তার কৌণিক সরণ। তোমরা খুব ভালো করে জানো এটাকে আমরা বলি তার কৌণিক সরণ। কৌণিক সরণ আমি জাস্ট হালকা করে স্মরণ করাই দিচ্ছি, কৌণিক সরণটা হচ্ছে থিটা। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এখানে যাইতে তার সময় লাগে হচ্ছে টি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কৌণিক বেগ, যেটা কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। ওমেগা সমান আমরা বলতে পারি, যেহেতু আমরা এভাবে পড়ি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা ডিভাইড বাই ডেল্টা টি। এর মানে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন, এবং এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, যাকে আমরা সিম্পলি বলতে পারি ডি থিটা ডিটি। আমরা গতিবিদ্যা আলোচনা করছিলাম, এটাকে আমরা বলি কৌণিক বেগ ওমেগা। এরপর আমরা পড়ি হচ্ছে ভাইয়া কৌণিক ত্বরণ। এই কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সেটাকে বলা হয় লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ওমেগা ডিভাইডেড বাই ডেল্টা টি। এর মানে সময়ের সাথে সাথে কৌণিক বেগের পরিবর্তন, এটাকে আমরা বলি কৌণিক ত্বরণ। এটাকে আমরা বলতে পারি ডি ওমেগা ডিটি। আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি ভাই আলফা ইকুয়ালস টু হচ্ছে ডি ওমেগা ডিটি। আবার এখান থেকে বলা যায় ডি ডিটি অফ ওমেগা। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে ডি থিটা ডিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আলফা এর মান। এরপর আসি ভাইয়া এই বস্তুটার, এটা তো হলো ভাইয়া তার কৌণিক। হ্যাঁ, তো রৈখিক এবং কৌণিকের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করা যায়। যেমন এই বস্তুর রৈখিক বেগটা কিন্তু সবসময় বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে, যাকে আমরা বলি ভাই তার রৈখিক বেগ। তো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক ভাই? রৈখিক বেগ বি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ইন্টু আর। এর মানে কৌণিক বেগকে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে, এই ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক বেগটা পেয়ে যাব। কৌণিক বেগকে ব্যাসার্ধ দ্বারা গুণ করলে এই রৈখিক বেগটা পেয়ে যাব। একইভাবে রৈখিক ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে আলফা ইন্টু আর। এখানে আমাদের মাথায় রাখতে হবে এই বিটা হচ্ছে আমাদের, এই বিটা কি? এই বিটা হচ্ছে রৈখিক বেগ। এই বিটা কি? রৈখিক বেগ। আর এখানে যে এ, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ। এটা হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ। এটা হচ্ছে রৈখিক ত্বরণ। তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্র জানি, সেটা হচ্ছে ভাইয়া ভি ইকুয়ালস টু ওমেগা আর, আর একটা হচ্ছে এ ইকুয়ালস টু আলফা আর, যেগুলো আমরা গতিবিদ্যায় পড়ছিলাম। ওমেগা তো আমরা জানি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আর হচ্ছে যে বৃত্তাকার পথে সে রোটেট করতেছে সেই বৃত্তাকার পথের আমাদের ব্যাসার্ধ। এগুলো হচ্ছে আমাদের গতিবিদ্যা আমরা পড়ছিলাম। এবং আমরা বলছিলাম এখানে যেহেতু ব্যাগের দিকটা পরিবর্তন হচ্ছে, সমদ্রুতিতে ঘুরলে, যখন সুষমদ্রুতিতে ঘুরে, যাকে আমরা সুষম বৃত্তাকার গতি বলি, তখন তার কেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করে। ওই কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করে তাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। ওই কেন্দ্রমুখী ত্বরণ, এটাকে আমরা বলি এসি, মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো আমাদের কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে আমাদের তার কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী যে ত্বরণটা, কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাইয়া ভি স্কোয়ার ডিভাইড বাই আর। আবার এটাকে বলা যায় বি ইকুয়ালস টু, যদি আমরা ওমেগা আর বসাই, আর আর কাটাকাটি, তখন আমার এখান থেকে হয় ওমেগা স্কোয়ার আর। সো ইউ ক্যান অ্যাপ্লাই এনি কাইন্ড অফ ফর্মুলা, যখন তোমার যেটা লাগে সেটা তুমি ইউজ করতে পারবে। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণটা, কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর আর ওমেগা স্কোয়ার আর। এভাবে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। ওকে, তাহলে এগুলো হচ্ছে ওভারঅল আমরা কৌণিক গতির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা আগে থেকে জেনে রাখছিলাম। এবং আমরা তোমাদেরকে বারবার একটা কথা বলছিলাম, সূত্রের ক্ষেত্রে মাথায় রাখতে হবে রৈখিক থেকে কৌণিকে যাওয়ার ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমরা সরণ বলছিলাম, কৌণিক গতির ক্ষেত্রে তাকে আমরা কৌণিক সরণ থিটা বলছি। রৈখিক গতির ক্ষেত্রে আমরা যাকে বেগ বি বলছিলাম, কৌণিক গতির ক্ষেত্রে তাকে আমরা কৌণিক বেগ ওমেগা বলছি। রৈখিক গতির ক্ষেত্রে যাকে ত্বরণ এ বলছিলাম, কৌণিক গতির ক্ষেত্রে তাকে কৌণিক ত্বরণ আলফা বলছিলাম। এর মানে এস এর জায়গায় থিটা, বি এর জায়গায় ওমেগা, এ এর জায়গায় আলফা বসাইতে হয়। এই জিনিসগুলো আমরা অলরেডি জানছি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি রৈখিক গতিতে এসটা এখানে থিটা এর সমতুল্য, বি ওমেগা এর সমতুল্য, এ আলফা এর সমতুল্য। এই জন্য একটা জায়গায় আমরা আরেকটা রূপা কনভার্ট করলে অটোমেটিক আমরা কৌণিক গতির ফর্মুলাগুলো পেয়ে যাই। এবং এই কনভার্সনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এতটুকু আমরা আগে থেকে জানি। বলো এতটুকু মাথায় মনে আসছে কিনা? আমরা জাস্ট মনে করাই দিলাম, স্মরণ করাই দিলাম। আমরা গতিবিদ্যা যা যা পড়াইছি তার একটা ছোট্ট খাট্ট আমরা রিভিউ দিয়ে দিলাম, ছোট্ট খাট্ট একটা রিভিউ দিয়ে দিলাম। এবার আসলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা কি পাবো একটু খেয়াল করে দেখো। সামনের দিকে আগাইলে আমরা কি পাবো?
তো সামনের দিকে আগাইলে যে জিনিসটা পাবো, এবার আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভাইয়া জড়তার ভ্রামক। এটা খুব ভালো করে বুঝতে হবে, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। ওকে, যখনই ভ্রামক কথাটা আসবে, যখনই ভ্রামক কথাটা আসবে, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় মোমেন্ট, মোমেন্ট। যখনই ভ্রামক কথাটা আসবে সাথে সাথে তুমি বুঝে নিবা এটা আমাদের কণিকের সাথে রিলেটেড কোনো কিছু। ভ্রামক কথাটা আসলে কণিকের সাথে রিলেটেড কোনো কিছু। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখি রৈখিক গতির ক্ষেত্রে, এখন এখানে এই ভ্রামক মানে হচ্ছে এটা কণিক গতির, কার সাথে রিলেটেড? জড়তার সাথে রিলেটেড। এর মানে জড়তার সাথে রিলেটেড যেই জিনিসটা কৌণিকে আছে তাকেই বলতেছি জড়তার ভ্রামক। আমি আমার মতো করে পড়াইতে পছন্দ করি, কারণ আমি ওই টেকনিকেই পড়াচ্ছি যে টেকনিকে পড়লে তোমার ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলোতে ঝামেলা হবে না। তো আসো, এই জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি, মোমেন্ট অফ ইনারশিয়া। জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। এখন একটু ভালো করে খেয়াল করো, একটু আমাকে বলো, তাহলে খেয়াল করো কাকে কৌণিক গতিতে আমরা কৌণিক গতিতে নিয়ে আসতেছি? জড়তাকে। এবার বলো, যখন আমাদের রৈখিক গতি থাকে, রৈখিক গতির ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করো, রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক কে? একটু বলো, জড়তার পরিমাপক কে? কমেন্টে বলো, রৈখিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক কে? জড়তার পরিমাপক কে? একটু কমেন্টে বলো, জড়তার পরিমাপক কে? হ্যাঁ, ও এটা খেয়ালই করিনি। আসলে সামনে ঘর্ষণ বরাবো, তো এই টপিসের পরের টপিস হচ্ছে ঘর্ষণ, তো যার কারণে আগে থেকে এখানে ঘর্ষণ অলরেডি শুরু হয়ে গেছে। আসলে এটার সাথে এটা টাচ লাগতেছিল তখন, মনে হয় তোমরা শুনতে পাচ্ছিলা। এই যে সবাই পারতেছে, বুক 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 বুক, হ্যাঁ ভর, এটা অনেকেই পারে না, ভর। তাহলে জড়তার পরিমাপক হচ্ছে ভাইয়া ভর, কারণ ভর এমন একটা জিনিস যা আমাদের কোনো একটা বস্তুর যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার ট্রাই করে। ওই কারণে যে বস্তুর ভর যত বেশি, ওই বস্তুর গতি চেঞ্জ করা তত কষ্টকর, কারণ তার ভর বেশি মানে তার মধ্যে জড়তা বেশি। এই ভরের সাথে রিলেটেড টার্মটা হচ্ছে জড়তার ভ্রামক। একবার ভালো করে খেয়াল করো, ভরের সাথে রিলেটেড টার্মটা কণিকে যেয়ে কি হয়ে যায়? জড়তার ভ্রামক হয়ে যায়। তাহলে ভরটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এবার একটু আমরা কিন্তু টেকনিক্যালি বলতেছি, এই যেভাবে কোথাও পাবা না। তাহলে আমি যদি আবার সার্ট করি আগের মতো, বা রৈখিক, তার থেকে আমরা কণিকে যাব। তাহলে রৈখিকের ক্ষেত্রে যাকে আমরা এস বলি, কণিকে তাকে বলবো থিটা। রৈখিকের ক্ষেত্রে যাকে আমরা বি বলি, কণিকে তাকে বলবো হচ্ছে ওমেগা। রৈখিকে যাকে আমরা এ বলি, কণিকে তাকে বলবো আমরা আলফা। তাহলে আমাকে বলো, রৈখিকে যাকে এম বলবো, কণিকে তাকে কি দ্বারা প্রকাশ করব? রৈখিকে যাকে এস দ্বারা প্রকাশ করি, কণিকের ক্ষেত্রে তাকে থিটা দ্বারা প্রকাশ করি। রৈখিকে যাকে বি দ্বারা, কণিকের ক্ষেত্রে তাকে ওমেগা দ্বারা। রৈখিকে যাকে এ দ্বারা, কণিকের ক্ষেত্রে তাকে আলফা দ্বারা। তাহলে এমটাকে কি দ্বারা প্রকাশ করবো? তোমরা একটু আমাকে বলে দাও তো, তোমরা একটু আমাকে বলে দাও এমটাকে কি দ্বারা প্রকাশ করলে তোমরা খুশি হবা। তাইলে কণিকের ক্ষেত্রে এম এর সমতুল্য কে? এই যে সবাই পারতেছে, আই আই আই, জড়তার ভ্রামক আই। তাহলে জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। ওই দেখো, তোমাকে নতুন একটা জিনিস শিখিয়ে ফেললাম। এগুলো কিন্তু কত কাজে লাগবে তুমি চিন্তাই করতে পারবে না, তবে এভাবে বইতে পাবা না, বাট এভাবে হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিক। তাহলে আমরা রৈখিকের ক্ষেত্রে যেটাকে ভরের মতো চিন্তা করছিলাম, কণিকের ক্ষেত্রে ঠিক সেম টাইপস অফ জিনিস ইজ কল্ড মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক আই। কি বলা হয়? জড়তার ভ্রামক আই। কি বলা হয়? জড়তার ভ্রামক আই। এবার আসো আমরা এই জড়তার ভ্রামক আইটা আমরা বের করা শিখব। আমরা শিখব হচ্ছে কিভাবে জড়তার ভ্রামক আই বের করতে হয়। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বলতে পারি, ভাইয়া রৈখিক গতির ক্ষেত্রে ভর কি? ভাই ভর এমন একটা জিনিস যে কোন একটা বস্তুর গতির পরিবর্তনকে বাধা দেয়, এইভাবে বলা যায় না, কারণ ভরের কারণে তো জড়তা সৃষ্টি হয়। তাহলে ভর এমন একটা জিনিস যে রৈখিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুর গতির পরিবর্তনকে বাধা দেওয়ার চেষ্টা করে বা বাধা দেয়।
এভাবে বলা যায় না? এই তোমরা বলো যায় কি না? কারণ ভর মানেই তো জড়তা। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে যে গতির পরিবর্তনকে বাধা দেওয়ার ট্রাই করে বা বাধা দেয় তাকে আমরা কি বলি? ভর বলি, তাই না? তাই ওকে, তাহলে আমাকে বলো তো কোন একটা বস্তু আমাদের, দেখবা তোমাদের বড় ভাইদেরকেও জিজ্ঞেস করিও, অনেকে যারা আমার কাছে পড়া নেই এরকম টাইপসের, কারণ আমার কাছে বললে তো আমি এগুলো বলি, জিজ্ঞেস করবা ভাই আপনি যে পড়ছেন জড়তার ভ্রামক, সে তোমাকে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা দিয়ে দিবে, কিন্তু যদি বলো আসলে ভাই এটা কি, আর পারে না। তাহলে আমরা বলবো কোনো একটা বস্তু, মনে করো এই বস্তুটা মনে করো আমাদের এই অক্ষটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে, এভাবে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে। তাহলে কোনো একটা বস্তু যখন কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এই যে বস্তুটা ঘুরতেছে এই ঘূর্ণনরত বস্তুর একটা ব্যাগ আছে, আমাদের একটা ব্যাগ আছে না, এর গতির পরিবর্তন সে করতে চাইবে না? চাইবে। এই ঘূর্ণনরত অবস্থায় গতির পরিবর্তনকে যে বাধা দেয় তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে গতির পরিবর্তনকে যে বাধা দেয় তার নাম হচ্ছে ভর। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো একটা বস্তু কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন ঘুরতে থাকবে সে সবসময় চাইবে সমকোণিক বেগে ঘুরতে। এই তার গতির পরিবর্তন যাতে না হয় এই ব্যাপারে যে হেল্প করে, এর মানে যে গতির পরিবর্তন হইতে দিতে চায় না, যে চায় না গতির পরিবর্তন হোক, যে গতির পরিবর্তন হইতে দেয় না, তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমরা এভাবে ফিল করতে পারবো না জিনিসটা, কোন একটা বস্তু যখন কোন একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে তখন যার কারণে তার গতির পরিবর্তন বাধাপ্রাপ্ত হয়, গতির পরিবর্তন হতে চায় না, তাকেই আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক। বলো কথাটা মনে থাকবে কিনা? এই কথাটা মনে থাকবে কিনা বলো। তাহলে আমরা বলো জড়তা এমন একটা জিনিস যে আমাদের কি করে, ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা প্রদান করে। এর মানে সে কি করে না, কোন একটা বস্তু যখন ঘূর্ণনরত থাকে তার গতিকে পরিবর্তন করতে দেয় না, ঘূর্ণনরত বস্তুর গতিকে পরিবর্তন করতে দেয় না। এই গতিকে পরিবর্তন করতে যদি না দেয় না তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। বলো মনে থাকবে কিনা? মনে থাকবে কি না? ওকে ওকে, মনে থাকবে। এবার আসো, যদি মনে থাকে আমরা আর একটু সামনের দিকে আগাই। এই কিছুটি অল্প একটু বাকি আছে আমাদের। এখানে জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ দুইটা ডেফিনেশন তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, না হয় আমরা আগামী দিনে আগাইতে পারবো না, কারণ আমাদের সিলেবাসের দিকে নজর দিতে হবে। ওকে, এবার আসো। আর আগামী দিন থেকে আমরা কিছু সোরামি করবো এই অধ্যায়ে, মানে কিছু সোরামি করবো বলতে এই অধ্যায়ে এমন কিছু জিনিস আছে বুঝছো, এগুলো হুদায় পাও লাগে না, মানে লাগে মানে প্রমাণ, অনেকগুলো প্রমাণ, সিমিলার টাইপস অফ প্রমাণ লাগে না, কিন্তু পড়তে গেলে সব আছে। তো আমরা টেকনিক্যালি অনেকগুলো বাদ দিব, সেটা কেমনে দিব সেটা আগামী দিন দেখবা। তো মানে একটু সোরা পদ্ধতি অ্যাপ্লাই করবো আর কি। এবার আসো, তাহলে আমরা পড়াই হচ্ছে জড়তার ভ্রামক কি। জড়তার ভ্রামক যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। একবারে সিম্পল করে চিন্তা করো, তো কঠিন কিছু নয়, আমি একবার সহজ ভাষায় বুঝাই। মনে করো কোনো একটা অক্ষ, এই অক্ষটার সাপেক্ষে আমার কোনো একটা বস্তু মনে করো রোটেট করতেছে, সে ওমেগা সমকৌণিক বেগে এই অক্ষের সাপেক্ষে সে ঘূর্ণনরত আছে। এই সেই বস্তুটা, যেই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে আমার ঘূর্ণনরত আছে, এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতেছে। মানে আমরা এই বস্তুটাকে মনে করো সুতা দ্বারা বেঁধে, এরকম হইতে পারে না, এই যে মনে করো কোনো একটা বস্তুকে সুতা দ্বারা বেঁধে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি, তাহলে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে একটা কণা আছে, এই কণার ভর হচ্ছে m1 এবং এই কণাটার অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে r1। এখানে একটা কণা আছে, এই কণার ভর হচ্ছে m2, দূরত্ব হচ্ছে r2। এখানে একটা কণা আছে, এই কণার ভর হচ্ছে m3, দূরত্ব হচ্ছে r3। এভাবে আমাদের অনেকগুলো কণা আছে, এখানে একটা n সংখ্যক কণা আছে rn, তার দূরত্ব হচ্ছে rn,
তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমার যে জড়তার ভ্রামক, যেমন জড়তা কার উপর ডিপেন্ড করে? শুধু ভরের উপর ডিপেন্ড করে। বাট যখন ভ্রামক আসে, ভ্রামক মানে কি? কোনো একটা বিন্দুর সাপেক্ষে ঘুরবে, তাহলে সে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরা আর এরকম একটা বৃত্তাকার পথে ঘুরা, এই দুটো কি সেম? তোমরা একটু আমাকে বলো তো, এই দুটো কি সেম? এই বৃত্তাকার পথে ঘুরা আর এই বৃত্তাকার পথে ঘুরা কি সেম? অবশ্যই সেম না। এর মানে ভরের ক্ষেত্রে তো এখানে ঘূর্ণনের মতো কোনো কিছু ছিল না, সেক্ষেত্রে ভরের ক্ষেত্রে জড়তা শুধুমাত্র ভরের উপরে ডিপেন্ড করতো। বাট ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তাটাকে আমরা বলি জড়তার ভ্রামক। সেই জড়তার ভ্রামক যেরকম ভরের উপরে ডিপেন্ড করে, সেরকম অক্ষ থেকে দূরত্বের উপরে ডিপেন্ড করে। কারণ এই কণাটা নিচে কি এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই কণাটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই কণাটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এই ক্ষেত্রে দূরত্বের উপরে নির্ভর করে। এবং আমাদের পদার্থবিদদের মতে জড়তার ভ্রামককে তারা এভাবে সংজ্ঞায়িত করছে। তারা জড়তার ভ্রামককে সংজ্ঞায়িত করছে এভাবে: জড়তার ভ্রামক সমান হচ্ছে কোনো একটা কণার ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব মানে হচ্ছে আলটিমেটলি বৃত্তাকার পথে ব্যাসার্ধটাই। তাহলে আমি যদি বলি ভাই দেখেন এখানে প্রত্যেকটা কণা কি সমান দূরত্ব অবস্থান করে? তোমরা আমাকে এই প্রশ্নগুলো আনসার দাও, কারণ এটা ক্লিয়ার না হলে পরে ঝামেলায় পড়ে যাবা। ঝামেলায় পড়ে যাবা। প্রত্যেকটা কথা ক্লিয়ার করতে হবে, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করতে হবে, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় যাইয়া যথেষ্ট ঝামেলায় পড়ে, পুরা ইন্টারলাইফ কাটাই দেওয়ার পরে তাদের ঝামেলা থেকে যায়, কেন আমি জানি না। এখানে তোমরা আমাকে বলো প্রত্যেকটা কণার ভর কি? আমাদের প্রত্যেকটা কণার ভর যেরকমই হোক, প্রত্যেকটা কণার জন্য কি সব কিছু স্পেসিফিক আলাদা না? প্রত্যেকটা কি আলাদা আলাদা দূরত্ব অবস্থান করতেছে না? প্রত্যেকটা ইউনিক না? তাহলে যেহেতু প্রত্যেকটা ইউনিক ভাই, তাহলে কেন তুমি প্রত্যেকটা জড়তার ভ্রামক সেম বলবা? তাহলে বলো এখানে যদি আমি 100টা কণা থাকে, 100টা কণার জড়তার ভ্রামক কি সেম? 100টা কণার জড়তার ভ্রামক কি সেম? বলো 100টার কণার জড়তার ভ্রামক কি সেম? না, সেম না। তাহলে আমাকে যে কাজটা করতে হয়, বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করতে হয়। তাহলে প্রথম কণার জন্য জড়তার ভ্রামক I1 ইকুয়ালস টু হচ্ছে m1 r1 স্কোয়ার। এখানে একটা জিনিস দিই নাই, ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব হোল স্কোয়ার, মানে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গ। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তাহলে অনেক সময় আমাদের পরীক্ষা যদি জড়তার ভ্রামক আসে, পরীক্ষা জিজ্ঞেস করবে জড়তার ভ্রামকের ডেফিনেশন কি, তখন কিন্তু তুমি আমার আগেরটা দিবে না। আগেরটা তো হচ্ছে ফিলিংস, ডেফিনেশন দিবে এটা দিয়ে। কোনো একটা বস্তু যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, তখন তার আমাদের কোনো একটা কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। কোনো একটা কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই কণার দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। তাহলে এটা নিশ্চয়ই m1 r1 স্কোয়ার হবে। জি ভাইয়া। সেকেন্ডটা I2 ইকুয়ালস টু কত হবে? m2 r2 স্কোয়ার, কারণ তার ভর m2, দূরত্ব r2। ভাইয়া এভাবে চলতে থাকলে n তমটা কত হবে? ভাইয়া নিশ্চয়ই mn, তারপর mn, দূরত্ব rn স্কোয়ার। ঠিক ঠিক ঠিক। এই বস্তুটার প্রত্যেকটা কণার ভরবেগ আমি জড়তার ভ্রামক আলাদা করে চিন্তা করলাম। তাহলে টোটাল জড়তার ভ্রামক কি হবে? প্রত্যেকটা জড়তার ভ্রামকের যোগফলের সমান না? তাহলে I1 প্লাস I2 এভাবে কন্টিনিউয়াসলি চলবে IN পর্যন্ত। তাহলে তাদেরকে যোগ করলে কী পাবো? I ইকুয়ালস টু আমরা পাবো কী পাবো? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস এভাবে চলতে চলতে mn rn স্কোয়ার। চাইলে তুমি এটাকে সামেশন আকারে লিখতে পারো। কিভাবে? সামেশন অফ m i r i স্কোয়ার। i এর মান এখানে 1, i এর মান এখানে 2, i এর মান এখানে n। তাহলে i এর মান কত থেকে? 1 থেকে n পর্যন্ত। এটা হচ্ছে i। এরপর তুমি চাইলে তাকে ইন্টিগ্রেশন আকারে লিখতে পারো। ইন্টিগ্রেশন আকারে লিখলে কি করতে হবে? তুমি যে কণাটা নিচ্ছ, কণার ভর ধরে নিলে হচ্ছে dm। মনে করো যে কোনো একটা কণা
যে কোনো একটা কণা, কণার বর ধরে নিলে অত্যন্ত কম, ডিএম, ক্ষুদ্র ক্ষুদ্র। এখান থেকে যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরে নিলে আর, তখন তুমি নিশ্চয়ই বলতে পারবা ভাইয়া আমাদের এখান থেকে যেহেতু ক্ষুদ্র কণা নিছি তার জন্য জড়তার ভ্রামকটাও ক্ষুদ্র, ডিআই ইকুয়ালস টু আর স্কোয়ার ডিএম, বর ইন্টু দূরত্ব স্কোয়ার। এখন এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র, মানে ইন্টিগ্রেশন আকারে করলে একবারে ক্ষুদ্র একটা নিলা, তাহলে তোমার কি করতে হবে, টোটাল জড়তার ভ্রামক পাওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেশন করতে হবে না, আর স্কোয়ার ডিএম। কারণ আমরা বলছিলাম অন্তরীকরণ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণ। এই ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে একত্রীকরণ, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে টোটাল জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে আমরা, যদিও এটা আমাদের খুব একটা লাগে না, তাও গাণিতিকভাবে জেনে রাখতে হয়, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম, আর এইদিকে আমরা আই ইকুয়ালস টু সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। আর ম্যাথ করার জন্য স্পেশালি এটা মাথায় রাখবা, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, বর ইন্টু দূরত্ব স্কোয়ার, এটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক। অর্থাৎ ম্যাথ করার সময় তোমাকে তো ডাইরেক্ট বর দেওয়া থাকবে, বর ইন্টু দূরত্ব স্কোয়ার, তোমরা তাকে বলবো কি জড়তার ভ্রামক আই। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলতে পারি এম আর স্কোয়ার, জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলতে পারি এম আর স্কোয়ার, জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলতে পারি এম আর স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের ভাইয়া আই ইকুয়ালস টু হচ্ছে আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাদের জড়তার ভ্রামক মানে কি ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। এবার যদি তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বর ডিএম নাও, তার দূরত্ব যদি আর ধরে নাও, তাহলে ডিএম ইন্টু আর স্কোয়ার, যে কথা আর স্কোয়ার ডিএমও সেম কথা, এ আর স্কোয়ার ডিএম। তাহলে এটা কিন্তু যেহেতু ক্ষুদ্র বর নিছো, জড়তার ভ্রামকটাও ক্ষুদ্র একটা পাইছো, ক্ষুদ্র জড়তার ভ্রামক। টোটাল জড়তার ভ্রামক পাইতে হলে এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। তাহলে এটা হচ্ছে টোটাল জড়তার ভ্রামকের বেসিকটা। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। এবার হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, হুবহু সেম কনসেপ্ট, ওই জন্য বলে দিতে হবে। বলো আগে এটা বুঝছি কিনা, পুরো কনসেপ্টে ক্লিয়ার করতে হবে না, আগামী ক্লাসগুলোতে খুব ঝামেলা পড়ে যাবা। তাহলে আমরা কি চিন্তা করলাম, হ্যাঁ, তাহলে আমি একটু ছোট্ট করে বলি, কারণ এটাতে অনেকে ঝামেলা হয়। রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমরা জড়তা বলি, কণিক গতির ক্ষেত্রে তাকে আমরা জড়তার ভ্রামক বলি। যেরকম আমাদের জড়তা আমাদের কোনো একটা বস্তুর গতিকে প্রতিহত করে, এখানেও আমাদের জড়তা গতিকে প্রতিহত করে, তবে এটা ঘূর্ণন গতিকে প্রতিহত করে, অর্থাৎ ঘূর্ণন গতিকে পরিবর্তন হতে বাধা প্রদান করে, তাকে আমরা বলতে জড়তার ভ্রামক। এটা হচ্ছে তার ফিলিংসটা। যদি আমরা গাণিতিকভাবে বলি, কোনো একটা কণা, যেহেতু প্রত্যেকটা কণা ইউনিক কোনো একটা বস্তুর মধ্যে, তো কোনো একটা কণার জন্য জড়তার ভ্রামক হচ্ছে ওই কণার ভর ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্বের বর্গের গুণফল, এর মানে ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। ওই কারণে আমরা বলি জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু হচ্ছে যে কারো ভর ইন্টু দূরত্ব স্কোয়ার এম আর স্কোয়ার। এখন যদি আমি একটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে যাই, এটা যেহেতু সুষম না, সুষম হইলে তার জড়তার ভ্রামক আমরা নেক্সট ক্লাসগুলোতে বের করব। যে কোনো বস্তুর জন্য প্রত্যেকটা কণার জন্য আলাদা করে বের করে তাদেরকে যোগ করে দিব। তাহলে প্রত্যেকটা কণার জন্য বের করলাম, এখানে আমি ধরে নিলাম এন সংখ্যক কণা আছে এই বস্তুর মধ্যে। তাহলে প্রথম কণার জন্য তার ভর m1, তার দূরত্ব r1, ভর m2, দূরত্ব r2, ভর mn, দূরত্ব rn। তাহলে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, mn rn স্কোয়ার। তো আমাদের এটা তো প্রত্যেকটা কণা আলাদা আলাদা, তাহলে টোটাল পুরো বস্তুর জড়তার ভ্রামক কত, তার মধ্যে যতগুলো জড়তার ভ্রামক হচ্ছে সবার যোগফল। তাহলে সবাইকে যোগ করলে টোটাল জড়তার ভ্রামক পেয়ে গেলাম। i1 এর মান বসালাম, i2 এর মান বসালাম, এভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে চাইলে এটাকে সামেশন আকারে লেখা যায়, এটা সিম্পল জিনিস, এভাবে লেখা যায়। আর যদি তুমি ক্যালকুলেশনের মাধ্যমে করতে চাও, যেটা আমাদের লাগে খুব বেশি, সেটা হচ্ছে ভাইয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর নিলাম ডিএম, আর ও তার জন্য দূরত্ব ধরে নিলাম আর। তাহলে আমাদের ভর ডিএম, দূরত্ব আর কে বর্গ করতে হবে, তাহলে আর স্কোয়ার ডিএম। এটা হচ্ছে জড়তার ভ্রামক, ক্ষুদ্র একটা জড়তার ভ্রামক। এই ক্ষুদ্র জড়তার ভ্রামককে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করলে বা সমাকলন করলে আমরা আইটা পেয়ে যাবো আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। শেষ। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের জেনারেল বেসিক। ওকে, এবার আসি ভাইয়া চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ গাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ। এই চক্রগতির ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি হচ্ছে কে দ্বারা প্রকাশ করি চক্রগতির ব্যাসার্ধ। একটু ভালো করে খেয়াল করো, একবারে খুবই সোজা। সেটা হচ্ছে কি,
কোন একটা বস্তু আবার কোন একটা অক্ষ কেন্দ্র করে ঘুরতেছে। একটু আগে যখন বের করছিলাম, এই তোমরা বলছো না এখানে প্রত্যেকটা কণার জন্য জড়তার ভ্রামক আলাদা? জি ভাইয়া। তাহলে প্রত্যেকটা কণা আলাদা আলাদা করে এভাবে কি বের করা খুব কষ্টকর বিষয় না? জি কষ্টকর বিষয়। এখন কেন? কারণ ভাইয়া এক একটা কণা এক এক জায়গায়, এক একটার বড় এক এক রকম, এক একটার দূরত্ব এক এক রকম, ওই কারণে। এখন যদি আমি ধরি এই পুরা বস্তুটার ভর কোনো না কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে। যেমন আমি ধরে নিলাম এইটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে কি হচ্ছে, সম্পূর্ণ বস্তুর ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত। তাহলে যেহেতু পুরা বস্তুটার ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত, তাহলে এই বিন্দুর জড়তার ভ্রামক বের করা মানে কি পুরো বস্তুর জড়তার ভ্রামক বের করা হয়ে গেছে না? এক্স্যাক্টলি সেম কাহিনীটা করতেছি। তাহলে এক্ষেত্রে তার যে ভরটা মানে সম্পূর্ণ বস্তুর ভর, এবার সম্পূর্ণ বস্তুর ভর হচ্ছে m, দূরত্ব যেটা এটাকে আর না বলে, এটাকে স্পেশালি আমরা নাম দিচ্ছি হচ্ছে k। কারণ এবার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ওই ব্যাসার্ধ যখন আমরা সম্পূর্ণ ভরকে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত ধরব। যদি সম্পূর্ণ ভরকে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করি, তখন যে দূরত্ব মানে তো ও এই পথে ঘুরবে না, এই বৃত্তাকার পথে ঘুরবে না? জি ঘুরবে। এই ব্যাসার্ধটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। আর আমরা জড়তার ভ্রামক কি জানি? আই জানি। তাহলে সিম্পল, তোমরাই বলো তো এখান থেকে জড়তার ভ্রামক কি হবে, তোমরা একটু কমেন্টে বলো তো। পুরা বস্তুর ভর হচ্ছে m, এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে, এর মানে এই বিন্দুর ভর হচ্ছে m আর দূরত্বটা হচ্ছে k। তাহলে তোমরা আমাকে বলো তো জড়তার ভ্রামক কত হবে? হ্যাঁ এটা বলে তো শেষ। জড়তার ভ্রামক কত হবে একটু বলো তো। একটু কমেন্টে বলো তো জড়তার ভ্রামক কত হবে, তোমরা বলো। জড়তার ভ্রামক কত হবে এখানে? এই যে সবাই পারতেছে, এক্স্যাক্টলি mk²। তাহলে আমরা বলতে পারি ভাই জড়তার ভ্রামক I = mk²। I হচ্ছে জড়তার ভ্রামক, m হচ্ছে পুরো বস্তুর ভর, k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা এখান থেকে বলতে পারি না ভাইয়া k² = I/m। তাহলে আমাদের তো পড়তেছিলাম আমরা চক্রগতির ব্যাসার্ধ, ওই জন্য এটা বের করতেছি k = I/m। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, শেষ হয়ে গেল। এর মানে তুমি কোনো না কোনো সময় জড়তার ভ্রামক বের করে জড়তার ভ্রামক যদি এখানে বসাই দাও, তাহলে চক্রগতির ব্যাসার্ধ পেয়ে যাবা। তাহলে চক্রগতির ব্যাসার্ধ বলতে কি মিন করে? চক্রগতির ব্যাসার্ধ বলতে অক্ষ থেকে এমন একটা বিন্দু মিন করে যেই বিন্দুতে ওই পুরা বস্তুটার ভর কেন্দ্রীভূত থাকে, এবং ওই বিন্দুর জড়তার ভ্রামক বের করা মানে হচ্ছে পুরো বস্তুর জড়তার ভ্রামক বের করা। এটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কোয়েশ্চেন না থাকলে আমাদের ক্লাস শেষ। আমরা কৌণিক গতি শুরু করছি, তো এখানে আগামী দিনে যে চক্রগতির ব্যাসার্ধ তো পড়াইলাম, তারপর হচ্ছে আমরা জড়তার ভ্রামক পড়াইলাম। একইভাবে আগামী ক্লাসগুলোতে আমরা মেইনলি এই জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ বিভিন্ন বস্তুর জন্য পড়বো। আবার জড়তার ভ্রামকের জন্য দুটি উপপাদ্য পড়ব, তবে সেগুলো আমরা সোরা পদ্ধতিতে পড়বো। আর আমাদের এরপর হচ্ছে আমরা বিভিন্ন বস্তুর জন্য, বিভিন্ন শেপের বস্তুর জন্য, যেমন বৃত্তাকার, তারপর হচ্ছে চতুর্ভুজাকার, এনি কাইন্ড অফ শেপ, যে কোনো কমন শেপগুলোর জন্য তাদের কোন জায়গায় জড়তার ভ্রামক কেমন সেটা বের করবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ। ওই ক্লাসটা হচ্ছে আমি পড়াবো আমার স্টাইলে,
বইয়ের স্টাইলে পড়তে গেলে ঝামেলা পড়ো, সত্যি কথা, মনে থাকবে না। বইয়ের স্টাইলে পড়তে গেলে সব মুখস্থ করতে হবে, আর আমার স্টাইলে পড়তে হলে সব টেকনিক্যালি মাথায় ঢুকে ফেলতে হবে। তো সেটা আমরা আগামী ক্লাসে অ্যাপ্লাই করবো। কারণ হচ্ছে এই অধ্যায়ে সবচেয়ে বেশি যদি কোনো একটা স্টুডেন্টরা বলে যে ভাইয়া কঠিন, তখন এই কনসেপ্টটাকেই বলে, যেটা আমি আগামী দিন পড়াবো। মানে সবাই বলে যে এটা সবচেয়ে কঠিন, তা আমি আগামী দিন প্রমাণ করে দিব সেটা আসলে সবচেয়ে কঠিন না, তোমরা কঠিন করে পড়ে ভুল করে ফেলো। তো আগামী দিন আমরা করাবো, যাতে করে আমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, যতটুকু পড়েছে এতটুকু অবশ্যই ক্লিয়ার করে ফেলবা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।